নমস্কার, আমার নাম শুভধর। থ্রিল কোয়েস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউব ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের এই কন্টেন্ট কোনো রকম যান্ত্রিক বা এআই ব্যবহার করে করা হয় না। আমি শুভধর, শুরু করছি আজকের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের থ্রিল কোয়েস্টের রহস্য ঘেরা এক অজানা যাত্রায়, যেখানে প্রতিটি গল্প এক একটি ধাঁধা, আর প্রতিটি ধাঁধার আড়ালে লুকিয়ে থাকে অচেনা কোনো সত্য। এখানে প্রশ্নই পথ দেখায়, আর উত্তর কখনোই সহজে ধরা দেয় না। তাহলে মনোযোগ দিয়ে শুনুন আর নিজেই খুঁজে নিন রহস্যের সূত্র। শুরু হচ্ছে আজকের গল্প। সালটা 1938 সালের নভেম্বর মাসের মাঝামাঝি। কলকাতা শহরে তখন হালকা হালকা শীতের আমেজ পড়তে শুরু করেছে, কিন্তু আশেপাশের প্রাকৃতিক আবহাওয়া ঠান্ডা হলে কি হবে, শহরের ভেতরকার রাজনৈতিক পরিবেশ তখন বেজায় গরম। একদিকে যেমন মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন, অন্যদিকে বাংলার বিপ্লবী যুবকদের সশস্ত্র লড়াই ও ব্রিটিশ পুলিশের কড়া নজরদারি, সব মিলিয়ে কলকাতার বাতাসে সারাক্ষণ যেন একটা বারুদের গন্ধ ভাসত। যে কোনো মুহূর্তে একটা বড় কিছু ঘটে যেতে পারে এমন একটা আতঙ্ক যেন সবার মনেই কাজ করত। এই পরিস্থিতিতে কোনো ক্রমেই শান্তিতে লেখালেখি চলে না। সাহিত্য চর্চা অত্যন্ত শান্ত মনের কাজ। বাইরে যখন ঘন্টায় ঘন্টায় বোমাবাজির আর মানুষের হাহাকার ভেসে আসছে কানে, আর তার সঙ্গে যখন যুক্ত হয় অভক্ষ মানুষের কান্নার শব্দ, তখন মনটা কেমন জানি করে ওঠে। মানুষের কাছে সামান্য ভাতটুকুও নেই তখন, ছাদ তো দূরের কথা। তবে সেই কথা থাক, রহস্য গল্প লিখতে বসে যদি তৎকালীন বাংলার অবস্থার কথা লিখি, সেটা পাঠককুলের জন্য খুব একটা মন প্রসন্ন বিভিন্ন হবে না আশা করি। উত্তর কলকাতার হ্যারিসন রোডের আমাদের বসার ঘরে সেদিন বিকেলের দিকে হালকা কুয়াশার আস্তরণ জমছিল। জানলা দিয়ে ধেয়ে আসা ঠান্ডা বাতাসে ঘরের ভেতরটা বেশ জুড়িয়ে গিয়েছিল। আমি টেবিলের একপাশে বসে গরম চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম, আর সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস পড়ছিলাম। আমার উল্টো দিকের আরামকেদারায় আধশোয়া হয়ে চোখ বুজে বসেছিল আমার প্রাণপ্রিয় বন্ধু ব্যোমকেশ বক্সী। তবে আজকাল ওর সত্যান্বেষণের পেশাটাও যে লাটে উঠেছে সেটা আর বলতে হয় না। একটু আগে ওর খাওয়া একটা সিগারেটের ধোঁয়া তখন ঘরের সিলিং ফ্যানের বাতাসে অলস ভঙ্গিতে ভাসছিল। ওর কোলের ওপর পড়েছিল অমৃত ভারত পত্রিকা। কি ভাইয়া, কি বলছে তোমার এই অমৃত ভারত পত্রিকা? নতুন কিছু কাজের খবর পেলে নাকি? কি আর বলবে, খবর বলতে খালি মানুষের হানাহানি আর চিৎকার, আর বিপ্লবীদের শহীদ হওয়ার খবর ছেপে বেরোনো ছাড়া কি আর কোনো কাজ আছে ওদের? দেখো, বিপ্লবীদের নিয়ে আমি একটুকুও কথা বলতে চাই না। ওরা বীরের মতো আজও লড়ে চলেছে। রোজ যে শত শত মায়ের কোল খালি হচ্ছে কাদের জন্য? আমরা সকলেই তো ভারত মাতার সন্তান। স্বাধীনতার স্বাদ পাওয়ার ইচ্ছের জন্যই তো আমাদের এই লড়াই। লড়াই তো লড়ছে ওরাই, আর আমরা শিক্ষিত ভদ্র সমাজ নিজেদের লেজ আর আখের গুছিয়ে চলেছি। প্রতিদিন কত কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে, ভেবে দেখেছ? ব্রিটিশ সরকারের যদি সেই দিকে নজর থাকতো তবে তো কোনো আর কথাই ছিল না। তুমি ভুলে যাচ্ছ ব্যোমকেশ, ওরা তো আর ভারতবাসী নয়। হাজার হোক, শরীরে ভারত মায়ের রক্ত তো নেই ওদের, তাই ওদের মায়া মমতাও নেই, বুঝলে? ওরা পথের ধারে বসে থাকা মানুষদের কীটপতঙ্গের মতো মনে করে ব্যোমকেশ। ইংরেজি শিক্ষা নিয়ে সাহেববাবু হয়ে ব্রিটিশ সরকারের হয়ে গোলামি করো, না হলে মাঠে ঘাটে চাষ করে সরকারের গোলামি করো, যাতে ফসল তো সাধারণ মানুষ চোখে দেখা তো দূর, দুমুঠো খাবার অবধি জোটে না। এই বিপ্লবের লড়াই শুধু বিপ্লবীদের নয় ব্যোমকেশ, আমরা প্রত্যেকেই এর সঙ্গে জড়িত। আর অপরাধ জগৎ কখনো এর বাইরে নয়। আর আমি সাহিত্যের মাধ্যমে যতটা সাহায্য করা সম্ভব আমি করব, কিন্তু আমি আমার কথাটা শেষ করতে যাব তার আগেই দেখি ও বেশ চুপচাপ হয়ে গিয়েছে। ব্যোমকেশের এই চুপচাপ ভাবটা আমি খুব ভালো করেই চিনি। যখন ওর মাথায় কোনো জটিল চিন্তার জট পাকায়, তখন সে এইভাবেই ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকে। আমরা ঘরে বসে আছি এমন সময় ঘরের বাইরে সিঁড়িতে চটপটে এক পদশব্দ শোনা গেল। আমি ওর উদ্দেশ্যে বললাম, কি ব্যোমকেশ,
কে আসছে বলে তোমার মনে হয়? যেই আসুক আর যেই হোক, তিনি কোনো পুরুষ নন। ইনি একজন মহিলা এবং তিনি আমাদের কাছে আসছেন অতি দ্রুত। সুতরাং মহিলা বেশ উদ্বেগে আছেন। আমার মন বলছে নতুন কোনো কেস আসলেও আসতে পারে। আমি ওর কথা শুনে আজকাল আর অবাক হই না। আর ওর এই ক্ষমতার পরিচয় আমি এর আগেও অনেকবার পেয়েছি। কিন্তু একটা ব্যাপার আমায় ভাবালো একটু, কারণ 1938 সালের সেই সময়ে সাধারণত সম্ভ্রান্ত ঘরের মহিলারা একা এইভাবে কারুর বাড়িতে আসেন না। তাই দরজার ওপারে ছায়া পড়তেই আমি বই থেকে চোখ তুলে তাকালাম। হ্যাঁ, একদম ঠিক। ব্যোমকেশের পর্যবেক্ষণ ক্ষমতাকে সঠিক প্রমাণ করে পর্দা ঠেলে ঘরে প্রবেশ করলেন এক মাঝবয়সী তরুণী। পরনে সাধারণ শাড়ি, গায়ে কোনো গয়না নেই, মুখেও কোনো সাজগোজের লেশমাত্র নেই। কিন্তু মেয়েটির চেহারায় এক ধরনের বনেদি আভিজাত্য আর গভীর শোকের ছাপ স্পষ্ট ছিল। ওর ফর্সা মুখটা ভয়ের চোটে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তরুণী ঘরে ঢুকেই হাত জোড় করে কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি আপনি সত্যান্বেষী ব্যোমকেশবাবু? আমার নাম অলকানন্দা ভট্টাচার্য। আমি বাগবাজারের হিমাঙ্গ ভট্টাচার্যের একমাত্র মেয়ে। আমি আপনার সাহায্য প্রার্থনা করে এখানে এসেছি। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। ব্যোমকেশ এতক্ষণ চোখ খোলেনি, কিন্তু মেয়েটির গলার স্বর শোনা মাত্রই সে তার হাতের জ্বলন্ত সিগারেটের ছাইটা অ্যাশট্রেতে ঝেড়ে ফেলল। তারপর ধীরে ধীরে চোখ মেলে অত্যন্ত শান্ত গলায় বলল, আসুন, বসুন অলকানন্দ দেবী। তা সেই বন্ধ লাইব্রেরি ঘরে নিজের রক্ত দিয়ে লেখা অগ্নিবীজ শব্দের রহস্যটা কি জানতেই আপনার এখানে আসা? ব্যোমকেশের কথা শুনে তরুণী সোফায় বসতে গিয়েও দরজার কাছেই থমকে দাঁড়ালেন। ওর বড় বড় চোখ দুটো চরম বিস্ময়ে গোল গোল হয়ে রইল। তিনি আমতা আমতা করে বললেন, আপনি আপনি জানলেন কি করে ব্যোমকেশবাবু? পুলিশ তো এই রক্তের দাগের কথা আর ঘরের ভেতরের এই শব্দটার কথা খবরের কাগজে সম্পূর্ণ গোপন রেখেছে। আমি তো এইমাত্র বাগবাজারের বাড়ি থেকে সোজা আপনার কাছে আসছি। আপনি এসব কি করে জানলেন? ব্যোমকেশ এবার সম্পূর্ণ সোজা হয়ে বসল। ওর ঠোঁটের কোণে ওর সেই চেনা হাসি ফুটে উঠল। এবার সে বলল, সহজ কথা। প্রথমত, আপনার ডান হাতের তর্জনীর নখের কোণে এখনো সামান্য কালচে রক্তের দাগ লেগে আছে, যা আপনি কাল রাতে বা আজ সকালে ওই পড়ার টেবিল থেকে কিছু সরানোর সময় অসাবধানতাবশত নিজের নখে মাখিয়ে ফেলেছেন। আর দ্বিতীয়ত, আমি সকালে একটু বেরিয়েছিলাম, তখন পুলিশের বড় কর্তা ইন্সপেক্টর তরফদারের সঙ্গে দেখা হয়। তিনিও আজ সকালে ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের মোড়ে আমাকে দেখে লালবাজারের এক গোপন ফাইল নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন সেটা বললেন। ওনার মুখের সেই চঞ্চলতা দেখেই আমি বুঝেছিলাম কোনো বড় বাড়িতে কাল রাতে এমন কিছু ঘটেছে যা ব্রিটিশ সরকারের গোয়েন্দা বিভাগের ঘুম উড়িয়ে দিয়েছে। তখন শুনি বাগবাজারের হিমাঙ্গ ভট্টাচার্য আত্মহত্যা করেছেন। তারপর আপনার আগমন এবং নাম বলাতে পরিষ্কার হয়ে গেলাম। তা ডাক্তার এবং পুলিশ তো বলছে উনি বয়সজনিত কারণে বা মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন। তবে আপনার মনে খটকা কেন? অলকানন্দা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে ওর ব্যাগ থেকে একটি ছোট পুরনো পিতলের চাবি বের করলেন। আমি দেখলাম জিনিসটা বার করার সময় ওর হাত তখনও কাঁপছিল। উনি চাবিটি টেবিলের ওপর রেখে বললেন, আপনার বুদ্ধির ব্যাপারে আমি যা শুনেছিলাম, এখন যা দেখছি তাতে বুঝতেই পারছি আমি সঠিক জায়গাতেই এসেছি। তাই আমার বলতে কোনো দ্বিধা নেই ব্যোমকেশবাবু। খটকা এই কারণে যে বাবা ওনার ঘরের ভেতর বসে কিছু একটা লিখছিলেন। ঘরটি ভেতর থেকে সম্পূর্ণ লোহার মতো খিল দিয়ে বন্ধ ছিল। জানালার বাইরে ভারী লোহার গরাদ বসানো, যা একেবারেই অক্ষত আছে। কিন্তু রাত 12টার সময় যখন আমরা ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকলাম, দেখলাম বাবা ওনার মেহগনি কাঠের টেবিলের ওপর মাথা দিয়ে নিথর হয়ে পড়ে আছেন। ওনার ঠোঁটের কোণ দিয়ে তখন এক ফোঁটা বিষের ফেনা বের হয়েছে। কিন্তু মৃত্যুর ঠিক আগের মুহূর্তে উনি ওনার নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে টেবিলের সাদা কাগজের ওপর শুধু একটাই শব্দ লিখে গেছেন, রক্তবীজ। কথাটা বলতে বলতে অলকানন্দা দেবী থামলেন একটু।
ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বুঝলাম তিনি নিজের পিতার ইহলোক ত্যাগ করার ব্যাপারটা এখনো মেনে নিতে পারেননি। তিনি আবার বলতে লাগলেন, ব্যোমকেশ বাবু, আমার খটকা একটাই যে বাবা মারা যাওয়ার আগে কেন ওনার নিজের রক্ত দিয়ে এই শব্দটি লিখে গেলেন, আর ওনার গলার সোনার চেনে থাকা এই পিতলের চাবিটি অক্ষত থাকলেও ওনার টেবিলের ভেতরে লকার থেকে কিছু অন্তত পুরনো চিঠিপত্র আর ডায়েরি উধাও হয়ে গেছে। চোর তো ওনার ওই দামি পিতলের চাবিটিও নিতে পারতো। পুলিশ কি বলছে? পুলিশ বলছে বাবা নিজেই নাকি কোনো রাজনৈতিক ডামাডোলের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন, তাই তিনি ভয়ে বিষ খেয়েছেন। কিন্তু আমার মন বলছে এটা কোনো আত্মহত্যা নয়, এটা কোনো একটা চক্রান্তের কালো ছায়া যা আমার বাবার সাথে আমাদের পরিবারকেও গ্রাস করেছে। ব্যোমকেশ বাবু, আপনি কি আমার বাবার এই রহস্যময় মৃত্যুর সত্য উদ্ধার করবেন না? কথাটা শুনে ব্যোমকেশের চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। সে নিজের হাত দুটো মুঠো করে টেবিলের ওপর নামিয়ে রেখে ঘরের জানলার বাইরে তাকালো। কুয়াশা তখন আরও ঘন হতে শুরু হয়েছে, আর রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলোকে আবছা দেখা যাচ্ছে। 1938 সালের কলকাতার এই রাজনৈতিক কুয়াশার আড়ালে যে কত বড় এক অন্ধকার ইতিহাস লুকিয়ে আছে তা হয়তো সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির বুঝতে আর বাকি রইল না। সেবার আমার দিকে তাকিয়ে বলল, বন্ধু, ঘরে বসে এই শীতের অলস বিকেলে মাছি তাড়ানোর চেয়ে বাগবাজারের কোনো প্রাচীন জমিদারের অন্ধকার লাইব্রেরিতে ঘুরে আসা ভালো নয় কি? রক্ত দিয়ে লেখা অগ্নিবীজ আর বদ্ধ ঘরের রহস্য। মামলাটা কোনো সাধারণ চুরি বা সাধারণ ঘটনা নয়। এর পেছনে ব্রিটিশ আমলের এক গভীর ষড়যন্ত্রের ইতিহাস কাজ করছে বলেই আমার মনে হয়। চলো একবার ওনাদের বাড়িতে গিয়ে ওখানকার আবহাওয়া কেমন একটু দেখে আসা যাক। চলো। আমি সানন্দে রাজি হলাম। ঘরের ভেতর গিয়ে আমরা দুজনে দ্রুত জামা কাপড় বদলে তৈরি হয়ে নিলাম। আমি আমার ডায়েরি আর কলমটা পকেটে পুরে নিতে ভুললাম না। আমরা দুজনেই অলকানন্দা দেবীর সাথে ওনার পুরনো দামি গাড়িতে চড়েই বাগবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে যেতে যেতে অলকানন্দা আমাদের ওর পরিবারের ভেতরের ইতিহাস সম্পর্কে আরও বলতে লাগলেন। আমার পিতা রায় বাহাদুর হেমাঙ্গ ভট্টাচার্য মহাশয় একসময় ব্রিটিশ সরকারের অত্যন্ত বিশ্বস্ত এবং উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন। কিন্তু 20 বছর আগে অর্থাৎ 1918 সালের দিকে ওনার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন আসে। উনি চাকরি ছেড়ে দিয়ে এই বিশাল বাড়িতে সম্পূর্ণ একাকী জীবনযাপন শুরু করেন। আমার মা বহু বছর আগেই মারা গেছেন, আর আমি ওনার একমাত্র সন্তান। বাবা এরপর আর বিয়েও করেননি। আমাকে মানুষ করে তুলতেই ওনার যৌবন পার হয়ে যায়। বাবা বেশিরভাগ সময় ওনার বিশাল লাইব্রেরি ঘরে বসে পুরনো বই আর ডায়েরি নিয়েই মেতে থাকতেন। কিন্তু বিগত 1 সপ্তাহ ধরে ওনার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। তিনি রাত্রে ঘুমাতে পারতেন না, সারাদিন ঘরের জানলা বন্ধ রাখতেন, আর ওনার পুরনো বন্ধুদের সাথে কোনো এক গোপন বিষয় নিয়ে অনবরত তর্কাতর্কি চলতো। এই ব্যাপারটা অবশ্য আমি একটা টেলিফোন কলের শব্দ শোনার পর জানতে পেরেছি। কথা বলতে বলতে অলকানন্দা দেবীর গাড়ি বাগবাজারের সেই বিশাল 2 তলা অট্টালিকার সামনে এসে দাঁড়ালো। বাড়িটি এককালে যে কত বড় আভিজাত্যের প্রতীক ছিল তা ওর বিশাল প্রবেশদ্বার এবং দেওয়ালে খোদাই করা কারুকার্য দেখলেই বোঝা যায়। কিন্তু ইদানিং দেওয়ালে শ্যাওলার দাগ আর নোনা ধরা ইটগুলো দেখিয়ে দিচ্ছিল যে এককালের জাঁকজমক এখন অনেকখানি মলিন হয়ে গিয়েছে। বারান্দার বড় বড় অশ্বত্থ গাছের পাতা বাতাসের ঝাপটায় এক অদ্ভুত শব্দ তৈরি করছিল। আমরা গাড়ি থেকে নেমে যখন দোতলার সেই বিশাল লাইব্রেরির ঘরের দিকে যাচ্ছিলাম, তখন ঘরের দরজার বাইরে 2 জন সশস্ত্র পুলিশ পাহারা দিচ্ছিল। বুঝলাম এই বাড়িতে এখন পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, আপনার বাবার ঘরটার দিকে একবার যাব, ওনাদের থেকে একবার জিজ্ঞেস করে নিন। আমরা কথা বলছি এমন সময় হাসি হাসি মুখ নিয়ে ভ্রু কুঁচকে এই দিকে এগিয়ে এলেন ইন্সপেক্টর তরফদার।
আমাদেরকে দেখা মাত্রই তিনি বললেন, আরে ব্যোমকেশ বাবু, আপনি এখানে? অলকানন্দা দেবী কি আপনার সাহায্য নিয়েছেন? বেশ ভালো কাজ করেছেন। আমি তো আপনাকে সকালে বললাম কেসটার কথা। আপনার কি ধারণা ইন্সপেক্টর তরফদার, পুলিশ কি কোনো সিদ্ধান্তে পৌঁছেছে? এই মামলায় কিন্তু পলিটিক্যাল উইং জড়িত আছে বলে আমার বিশ্বাস। হেমাঙ্গবাবুর ঘর থেকে অগ্নিবীজ শব্দটা পাওয়ার পর লালবাজারের বড় কর্তারা অত্যন্ত চিন্তিত। ওনারা মনে করছেন হেমাঙ্গবাবু কোনো গোপন বিপ্লবী দলের সাথে যুক্ত ছিলেন এবং ওরাই ওনাকে ব্ল্যাকমেল করে বিষ খাইয়ে মেরেছে। ওর কথা শুনে ব্যোমকেশ হাসল মৃদু। তা হতে পারে, তবে সত্যকে চট করে একটা রাজনৈতিক তকমা দেওয়ার আগে ঘরের ভেতরের আলামতগুলো একবার ভালো করে দেখা দরকার নয় কি? আচ্ছা, আমরা কি একটু ভেতরে ঘরটা পরীক্ষা করতে পারি, যদি আপনাদের অনুমতি হয় আর কি? ইন্সপেক্টর তরফদার কেন জানি না অনিচ্ছা সত্ত্বেও আমাদের ঘরের ভেতর যাওয়ার অনুমতি দিলেন। আমরা ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরটি বেশ বিশাল। চারদিকের দেওয়ালে মেহগনি কাঠের তৈরি বড় বড় আলমারিতে হাজার হাজার চামড়ায় বাঁধানো পুরনো বই থরে থরে সাজানো। ঘরের ঠিক মাঝখানে একটি বিশাল মেহগনি কাঠের পড়ার টেবিল রাখা রয়েছে। সেই টেবিলের ওপর একটি দামি ফাউন্টেন পেন এবং কিছু খোলা কাগজ ছড়ানো ছিল। আর সেই টেবিলের ঠিক মাঝখানের সাদা কাগজের ওপর হেমাঙ্গবাবুর নিজের হাতের শুকনো কালচে রক্তের দাগে লেখা সেই অদ্ভুত শব্দটি স্পষ্টই দেখা যাচ্ছিল, অগ্নিবীজ। অক্ষরের টান দেখলেই বোঝা যায় যে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ওর আঙুলগুলো কতটা কাঁপছিল। ব্যোমকেশ প্রথমে জানলার কাছে গেল। জানলার ভারী লোহার গরাদগুলো একে একে হাত দিয়ে পরীক্ষা করে এসে বলল, জানালার গরাদ সম্পূর্ণ মজবুত এবং অক্ষত। দরজার ভেতরে লোহার খিলটি আশা করি উরুল দিয়ে কাটা হয়েছে, তার দাগ স্পষ্ট, অর্থাৎ দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। ব্যোমকেশের কথা শুনে অলকানন্দা দেবী ঘাড় নেড়ে সম্মতি দিলেন। তার মানে খুনি বাইরে থেকে ঘরে ঢোকেনি এবং ঘর থেকে বেরও হয়নি। এর মানে বিষ ওনার শরীরেই ঘরে খিল বন্ধ হওয়ার আগেই প্রবেশ করানো হয়েছিল, অথবা খুনি এমন এক অদৃশ্য উপায়ে কাজ সম্পন্ন করেছে যা সাধারণ চোখের আড়ালে রয়ে গেছে। ব্যোমকেশ টেবিলের পায়ার কাছে এবং মেঝের কার্পেটের ওপর নিচু হয়ে বসল। ওর তীক্ষ্ণ চোখ মেঝের ধুলোর ওপর এক অদ্ভুত জিনিস আবিষ্কার করল। সে ওর পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাসটা বের করে কার্পেটের এক কোণ থেকে একটি ছোট জিনিস আঙুল দিয়ে তুলে নিল। জিনিসটি একটি দামি কাশ্মীরি শালের ছিন্ন পশমি সুতোর অংশ এবং মেঝের ধুলোয় পড়ে থাকা একটি বোতামের টুকরো। ব্যোমকেশ বোতাম এবং সেই সুতোটি সাবধানে নিজের পকেটে রেখে দিয়ে উঠে দাঁড়ালো। ওর মুখে তখন এক বিজয়ের হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল এক কঠোর সত্যের সন্ধান। সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, সত্যের প্রথম আলোটা অবশেষে দেখা দিয়েছে। অগ্নিবীজ শব্দের পেছনের কুয়াশা এবার কাটতে শুরু করবে। এই বন্ধ ঘরের ভেতরেই লুকিয়ে আছে কোনো চক্রান্তের প্রথম অধ্যায়। এখন শুধু সময়ের অপেক্ষা, আসল রহস্য যে কি সেটা খুঁজে বার করার। সেই দিন আমরা রাতে বাড়ি চলে এসেছিলাম ওই 8টা নাগাদ। তবে বাড়িতে ফিরে ব্যোমকেশ বলেছিল আমাদের ওখানে আবার কাল সকাল সকাল যেতে হবে। তার মাথায় নাকি নতুন কিছু আসছে, তবে সেটা যে কি তার আভাস আমি অন্তত পাইনি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশটা বেশ কুয়াশাচ্ছন্ন আর ঠান্ডাও লাগছে হালকা হালকা। পুঁটিরামের তৈরি গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি খেয়ে আমরা রওনা হলাম বাগবাজারের ভট্টাচার্য বাড়ির দিকে। সকাল সকাল 10টা নাগাদ রাস্তায় সেই রকম কোনো ভিড় লক্ষ্য করলাম না। আমি বুঝতে পারলাম আজ রবিবার, তাই এই দৃশ্য। কারণ সাধারণ দিনে কলকাতা শহর এই সময়ে অত্যন্ত ব্যস্ততম হয়ে থাকে। রাস্তায় গাড়ি ঘোড়ার ভিড়ে পা দেওয়া দুষ্কর হয়ে যায়। আমরা যখন বাড়িটির ভিতর পৌঁছালাম, গঙ্গার দিক থেকে আসা কনকনে ঠান্ডা বাতাস ভট্টাচার্য ভবনের বড় বড় জানলার কাঁচগুলোকে কাঁপিয়ে দিচ্ছিল। আমি আর ব্যোমকেশ তখন লাইব্রেরি ঘরের
ঠিক পাশের একটা ছোট বসার ঘরে বসেছিলাম। অলকানন্দা আমাদের জন্য গরম গরম চায়ের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু আমাদের মনের ভেতরে রহস্যের কুয়াশা তখনও একটুও কাটেনি। ব্যোমকেশ চায়ের কাপে খানিক চুমুক দিয়ে জানলার বাইরে তাকিয়ে গভীরভাবে কী যেন ভাবছিল। ওর কপালে চিন্তার ভাঁজগুলো তখন স্পষ্ট। আমি নীরবতা ভেঙে বললাম, কি হে ব্যোমকেশ, তুমি তো কাল বললে যে বেশ কিছু মোক্ষম সূত্র নাকি আবিষ্কার করে ফেলেছ, মেঝের ধুলোয় পাওয়া জামার বোতাম আর কাশ্মীরি শালের সুতো, কিন্তু আমার মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না, বুঝলে? হেমাঙ্গবাবু মৃত্যুর আগে নিজের রক্ত দিয়ে অগ্নিবীজ শব্দটা কেন লিখতে গেলেন? আর ওর সেই গোপন লকার থেকে উধাও হওয়া চিঠিপত্রগুলো এখন কোথায়? সেই চিঠিগুলোর মধ্যে কী এমন ছিল যে যার জন্য ওর মৃত্যু ঘটল? ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে একটা দীর্ঘ টান দিল, তারপর ধোঁয়া ছেড়ে বলল, বন্ধু, অগ্নিবীজ শব্দটার মধ্যেই এই মামলার সবচেয়ে বড় চাবিকাঠি লুকিয়ে আছে বলে আমার বিশ্বাস। ওটা কোনো সাধারণ আত্মহত্যার নোট নয়। 1918 সালে ব্রিটিশ পুলিশের এক অতি গোপন নথিতে আমি এই নামটা একবার দেখেছিলাম। এটি কোনো সাধারণ বিপ্লবী দলের নাম নয়, এটি ছিল ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দেওয়া এক চরম গুপ্ত বিপ্লবী সংঘের সাংকেতিক নাম। আর আশ্চর্যের বিষয় হলো, সেই সংঘের 4 জন প্রধান সদস্য আজও জীবিত আছেন এবং তারাই বাগবাজারের ভট্টাচার্য পরিবারের সঙ্গে ভালো মতোই যোগাযোগ রাখেন বলেই আমার মনে হয়। এই তথ্যগুলো তুমি কোত্থেকে আবিষ্কার করলে? দেখো ভাইয়া, আইনের সঙ্গে কাজ চলতে থাকলে এই সমস্ত খবর নখদর্পণে থাকা এমন কোনো বড় বিষয় নয়। তবে কথাটা শেষ হওয়ার আগেই ঘরের দরজায় টোকা পড়ল। আমরা দেখলাম ভেতরে প্রবেশ করলেন ভট্টাচার্য বাড়ির প্রবীণ খাজাঞ্চি বা দেওয়ানজি। ওনার সাথে আগের দিনও পরিচয় হয়েছিল, কিন্তু সেই মতো কথা হয়নি। আর আগের দিন পুলিশের লোক থাকার জন্যে ব্যোমকেশের কাজে বেশ অসুবিধাই হচ্ছিল খানিকটা। সে যাই হোক, আমি দেখলাম খাজাঞ্চি মশাইয়ের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। তিনি এসে কাঁপা গলায় বললেন, ব্যোমকেশবাবু, মনিবের মৃত্যুর খবর পেয়ে ওনার 4 জন পুরনো বন্ধু আজ সকালে এই বাড়িতে এসেছেন। ওনারা নিচে বসার ঘরে অপেক্ষা করছেন এবং তারা মনিবের ব্যাপারেও অত্যন্ত খোঁজ খবর নিচ্ছেন এবং ওনারা নাকি ওই চিঠিপত্র নিয়ে বেশ চিন্তিত। বর্দিমণি ওনাদের উপরে আসতে বলেছেন। কথাটা শুনে ব্যোমকেশ সোজা হয়ে বসল। ওর চোখে সেই চেনা শিকারির চাহনিটা ফুটে উঠল এবার। সে বলল, চমৎকার, ওনাদের এই লাইব্রেরি ঘরেই নিয়ে আসুন না দেওয়ানজি। ওনাদের সঙ্গে আজ আমাদের আলাপটাও হয়ে যাবে এই খাতিরে, আর কোনো নতুন তথ্য থাকলে সেটাও আবিষ্কার হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই 4 জন প্রৌঢ় ভদ্রলোক লাইব্রেরি ঘরে এসে প্রবেশ করলেন। ওদের পোশাক আশাক দেখলে বোঝা যায় যে তাঁরা সমাজের বেশ উঁচু দরের এবং সম্ভ্রান্ত মানুষ। দেওয়ানজি একে একে ওনাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। ব্যোমকেশবাবু, অজিতবাবুর নাম আপনারা সকলেই শুনেছেন আশা রাখছি। আর বড় দিদিমণি মনিবের রহস্য মৃত্যুর জন্য তদন্তের ভার দিয়েছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির কাছে। ব্যোমকেশবাবু, আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ক্ষিতীশবাবুর সাথে। উনি একজন অবসরপ্রাপ্ত স্কুল হেডমাস্টার, একসময় বেশ রাশভারী বলেও পরিচিত ছিলেন। দ্বিতীয় পরিচয় করিয়ে দিই ভবতোষবাবুর সাথে। উনি কলকাতায় রেসের মাঠে নিয়মিত টাকা লাগিয়ে অনেক রোজগার করেছেন। ওনার রেসের মাঠে টাকা লাগানো একটা নেশাও বলতে পারেন। আর উনি হলেন ডক্টর সুকমল রায়, মনিবের বহু বছরের পারিবারিক চিকিৎসক। আর চতুর্থজন ব্যক্তি হলেন অমলেশবাবু। উনি এক সময় আফ্রিকায় বড় ব্যবসা করতেন এবং কয়েকদিন আগেই অনেক টাকা করে দেশে ফিরে এসেছেন। ব্যোমকেশের সঙ্গে পরিচিত হয়ে সবাই আমাদেরকে নমস্কার জানালো। তারপর 4 জন ভদ্রলোকই টেবিলের চারপাশে ভারী মেহগনি কাঠের চেয়ারগুলোতে এসে বসলেন। ঘরের পরিবেশটা যেন মুহূর্তের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধ ও ভারী হয়ে উঠল।
ব্যোমকেশ অত্যন্ত ধীর স্থিরভাবে ওর কোটের পকেট থেকে অলকানন্দার দেওয়া সেই ছোট পিতলের চাবিটি বের করে টেবিলের ঠিক মাঝখানটায় রাখল। চাবিটির ওপর সকালের আলো পড়ে তা চকচক করে উঠল। এবার ব্যোমকেশ ওদের চারজনের মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে শান্ত অথচ বরফ শীতল গলায় বলল, আপনারা সকলেই চাবিটির ব্যাপারে কতটা জানেন আমি তা জানি না, কিন্তু হেমাঙ্গবাবুর মৃত্যুর পর এই জিনিসটার গুরুত্ব একটু বেড়েছে বলে আমি মনে করি। আর আপনারা জানেন হয়তো ওনার মৃত্যুর আগে চোর ঘরে এসে কিছু ফাইল চুরি করে নিয়ে গেছে। ওই ফাইলগুলো উদ্ধার করার দায়িত্ব এসেছে আমার হাতে। যদি আপনারা কেউ ওই ফাইলগুলো সম্বন্ধে অবগত হন, আমাকেও কিছু হলেও জানান, তাতে এই কাজ করতে সুবিধা হবে। আর হেমাঙ্গবাবুর সব থেকে কাছের বন্ধু ছিলেন আপনারাই, তাই আপনাদের মধ্যেই কেউ হয়তো এই ব্যাপারটা সম্পর্কে অবগত। আপনি কি বলতে চান ব্যোমকেশ বাবু? না মানে আপনি কিসের সাথে আমাদের যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন? কিছু মনে করবেন না ভদ্রমহোদয়গণ। 1918 সালের ব্রিটিশ পুলিশের এক অতি গোপন ফাইল থেকে আমি জানতে পেরেছি যে আপনারা চারজন এবং প্রয়াত হেমাঙ্গবাবু আপনারা সবাই মিলে 20 বছর আগে অগ্নিবীজ নামের এক গোপন বিপ্লবী সংঘ গড়ে তুলেছিলেন। কিন্তু এক অজ্ঞাত বিশ্বাসঘাতকতার কারণে সেই সংঘের বাকি যুবকেরা ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে এবং নিখোঁজ হয়ে যায়। আর আপনারা চারজন আজ পর্যন্ত বহাল তবিয়তে সমাজের বুকে নিজেদের আসল পরিচয় নিয়ে বেঁচে আছেন। এটার ব্যাপারে আপনারা কি কিছু বলতে চান? ব্যোমকেশের এই আকস্মিক এবং ধারালো প্রশ্নে চারজন ভদ্রলোকই এক লহমায় চমকে উঠলেন। ক্ষিতীশবাবু ওর চশমাটি রুমাল দিয়ে মুছতে মুছতে খানিক উত্তেজিত হয়ে বললেন, এ কি অবান্তর কথা বলছেন ব্যোমকেশ বাবু? আমরা এখানে হেমাঙ্গ বাবুর শ্রাদ্ধের ব্যাপারে কথা বলতে এসেছি, আর আপনি আপনি আমাদের 20 বছর আগের একটা কাল্পনিক বিপ্লবী দলের অপবাদ দিচ্ছেন। বলি হেমাঙ্গ বাবুর মৃত্যুর সাথে এর কি সম্পর্ক? ব্যোমকেশ মৃদু হাসল, তারপর মুখে একটা বাঁকা হাসি নিয়েই বলল, সম্পর্ক অত্যন্ত গভীর। হেমাঙ্গবাবু মৃত্যুর আগে তিনি নিজের রক্ত দিয়ে এই অগ্নিবীজ শব্দটাই লিখে গেছেন। তবে আপনারা যখন কিছু বলবেন না, তাহলে আমাকেই এর উত্তর খুঁজে বার করতে হবে। কিন্তু আমি এইটুকু আন্দাজ করছি, একটা বড় ঘটনাকে আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে এবং আমাদের মধ্যেই হয়তো একজন বসে আছেন যিনি ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের সঙ্গে যুক্ত। এখন কি সেই ঘটনা এবং কেই বা সেই ব্যক্তি, সেটা খুঁজে বার করাই হবে আমার মূল উদ্দেশ্য। আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন ব্যোমকেশ বাবু, এবং নিজের মতো তদন্তও চালিয়ে যেতে পারেন। তবে আমি মনে করি আপনার বলা কথাগুলো মিথ্যে কথা এবং মন গড়া কথা, আর আপনার কাছে কথাগুলোর পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণও নেই। সুতরাং প্রমাণ ছাড়া আপনি কাউকেই দোষী সাব্যস্ত করতে পারেন না ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ টেবিলের চাবিটার দিকে ইঙ্গিত করে বলল, প্রমাণ এই চাবিটার মধ্যেই লুকিয়ে আছে ক্ষিতীশবাবু। হেমাঙ্গবাবুর এই লাইব্রেরির ঘরের দেওয়ালের পেছনে যে একটা প্রাচীন লোহার সিন্দুক আছে, তা আপনারা চারজনই খুব ভালো করে জানেন, এবং সেই লুকোনো সিন্দুকের কথা আমায় অলকানন্দাই জানায়। আর ওর বাবার মৃত্যুর আগে অলকানন্দকে বলে গিয়েছিলেন যে সেই সিন্দুকটি খুলতে গেলে এমন 5টি পিতলের চাবি একত্র করতে হবে, যার একটি হেমাঙ্গবাবুর গলায় ছিল এবং বাকি 4টে চাবি আপনাদের চারজনের জিম্মায় রয়েছে বলে আমি মনে করি। হ্যাঁ, কাকাবাবুদের কাছে সেই চাবি থাকতো। বাবা আমাকে ছোট থেকেই বলতেন ওনার জীবনে নাকি বহু রহস্য আছে, কিন্তু রহস্যটা যে কি সেটা আমাকে বলেননি। আর বড় হলে বাবা আমায় একটি সিন্দুকের কথা বলে, আর এও জানায় কাকাবাবুদের কাছেই সেই সিন্দুকের চাবি থাকতো। এবার নিশ্চয়ই আপনাদের কিছু বলার নেই আশা করি। আপনারা কি দয়া করে আপনাদের পকেট থেকে আপনাদের চাবিগুলো বের করে এই টেবিলে রাখবেন? আমি চাবিগুলো একটু দেখতে চাই। ব্যোমকেশের এই অকাট্য চালের সামনে চারজন ভদ্রলোকই মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেলেন। ক্ষিতীশবাবু এবং ভবতোষবাবু অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ওদের পকেট থেকে হুবহু একই রকম দুটি পিতলের চাবি বের করে রাখলেন টেবিলে। ডক্টর সুকোমল রায়ও ওর চাদরের ভেতরের পকেট থেকে 3 নম্বর চাবিটি বের করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, চতুর্থ সদস্য অমলেশবাবু ওর পকেটে হাত দিয়ে এক অদ্ভুত কুৎসিত মুখভঙ্গি করলেন। তারপর তিনি আমতা আমতা করে বললেন, আগে আমার আমার চাবিটা তো খোয়া গেছে। আসলে অনেকদিন আগেই জিনিসটা হারিয়েছে। আমার তো বয়স হচ্ছে, ভেবেছিলাম কোথাও একটা মনের ভুলে রেখে দিয়েছি।
পরে অনেক খুঁজেও সেটা পাইনি আর। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। ওর চোখের কোণে তখন এক বিজয়ের হাসি ফুটে উঠেছে। সে অমলেশ বাবুর দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, হারিয়ে যায়নি অমলেশবাবু, আপনার চাবিটা আসলে সেই ব্যক্তি হাতিয়ে নিয়েছে যে কাল রাতে হেমাঙ্গবাবুর ঘরে ওনার ডায়েরি এবং নথি চুরি করেছে। কারণ সে খুব ভালো করেই জানত এই চাবিগুলো একত্রিত হলে ওর 20 বছর আগেকার আসল অন্ধকার কোনো ইতিহাসের ঘটনা মানুষের কাছে বের হয়ে আসবে। তাই চোর চাবিটার সঙ্গে ভট্টাচার্য বাড়ির থেকে জিনিসগুলো চুরি করে বলে আমার বিশ্বাস। ব্যোমকেশবাবু, আমি একটা কথা বলি। দেখুন, আমার মনে হয় আমাদের এই বিষয়ে আর না এগোনোই ভালো। কারণ যে ইতিহাস 20 বছর চাপা পড়ে আছে তা যদি এখন সবার সামনে আসে তাহলে নিশ্চয়ই সেটা সুখকর হবে না। আমরা বরং হেমাঙ্গর শ্রাদ্ধ শান্তির কাজেই মন দিই, যাতে তার আত্মা শান্তি পায়। তাহলে আজ আমরা উঠি, কেমন ব্যোমকেশবাবু? মা অলকানন্দা, আমরা আজ উঠি কেমন? যদি কিছু দরকার লাগে আমাদের মনে করো। নমস্কার। বলেই ঘরের 4 জন প্রৌঢ় ভদ্রলোক যারা ছিলেন পেছনে সকলেই একে একে নমস্কার করে বেরিয়ে গেলেন। আমি যে খুব ভালো মতো বুঝতে পারছি এরা কথা ঘোরাবার জন্য অনেকক্ষণ চেষ্টা করছিল এবং শেষে ফাঁক বুঝে কথার জালে আমাদের মাত করে এখান থেকে বেরিয়ে গেল তারা। আমার মনে তখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কি এমন ইতিহাস, কি এমন রহস্য যার জন্য এত ঘোরপ্যাচ? ব্যোমকেশ কি কিছু ধরতে পেরেছে? কেই বা খুন করলো হেমাঙ্গ ভট্টাচার্যকে, এবং সঙ্গে কেই বা চুরি করলো নথিপত্র এবং সেই পিতলের চাবি? নাকি অমলেশবাবু পিঠ বাঁচাতে আমাদের সামনে মিথ্যা কথা বলে গেলেন? তখন এই সমস্ত প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে আমার সারাক্ষণ। বুঝলে বন্ধু, দাবার গুঁটিগুলো এবার একে একে নড়তে শুরু করেছে। আসল অপরাধী এক চরম চাল ছেলেই চাবিটা হাতিয়েছে, কিন্তু সে জানে না যে সত্যান্বেষীর জালে সে ইতিমধ্যেই ধরা পড়ে গেছে। আমার বুদ্ধির জালকে ফাঁকি দেওয়া এত সহজ কাজ নয়, আর আমাদের এই তদন্ত করতে হলে এই বাড়িতেই কয়েকদিন থাকতে হবে বলে আমি মনে করি। আমাদের সেই লুকোনো সিন্দুকটিও খুঁজে বার করতে হবে। আমার কোনো অসুবিধে নেই ব্যোমকেশবাবু। বাবার মৃত্যুর পর এত বড় বাড়ি তো ফাঁকাই পড়ে থাকবে। আপনারা আমাদের দক্ষিণ দিকের একটি ঘরে গিয়ে উঠুন না, কোনো অসুবিধে নেই। তদন্তে যদি আপনাদের সাহায্য আমি করতে পারি তবে তো আমার কাজটি আগে হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি এবং আমার বন্ধুরই আজ বিকেলেই তোমাদের এই বাড়িতে এসে উঠব। এখন বাড়িতে পুটিরাম রান্না করে রেখেছে, সেটাকে সদ্ব্যবহার করে আছি, কেমন? আর তুমি চিন্তা করো না, অপরাধী হাতে না হাতে ধরা পড়বে। আমরা যখন সেই দিন ভট্টাচার্য বাড়ির থেকে বের হয়ে আসছিলাম তখন কুয়াশা ভেঙে হালকা অন্ধকার নামতে শুরু করেছে এই বাড়ির চারপাশে। এ কোনো রহস্যের কুয়াশা হলেও হতে পারে বলে আমার বিশ্বাস। আর সেই কুয়াশা কাটিয়ে আলোর মুখ দেখাতে পারে একজনই, তার নাম সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। এখন বাকিটা সময় বলবে। তবে সেই দিন আমরা বাড়ি ফিরে পুঁটিরামের তৈরি করা দুপুরের খাওয়ার সেরে বিকাল বিকাল পৌঁছে গিয়েছিলাম আবার ভট্টাচার্য বাড়িতে। সেই বাড়ির পুরনো এবং বিশ্বস্ত চাকর রামু এসে আমাদের জিনিসপত্র নিয়ে পৌঁছে দিল আমাদের জন্য বরাদ্দ রাখা ঘরে। সেই রাতে আর তেমন কিছু ঘটেনি, তাই লেখা হয়নি। কিন্তু পরের দিন সকালে এমন একটা খবর আসলো যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। পরের দিন সকালে আমার ঘুম ভাঙল ব্যোমকেশের তীব্র ধাক্কা আর ডাকাডাকির শব্দে। আরে ওঠো তাড়াতাড়ি, আমাদের কাছে আর বেশি সময় নেই। একটু আগে লালবাজার থানার ইন্সপেক্টর তরফদার টেলিফোন করেছিলেন। তিনি আমাদের এক্ষুনি ভবতোষবাবুর বাড়ির কাছে পৌঁছতে বললেন। যেটা সন্দেহ করেছি সেটাই ঘটেছে। হ্যাঁ, আরে কি এমন হলো? সকাল সকাল যে এত জরুরি তলব? আরে এই তো সবে সকাল 8টা। এত তাড়াতাড়ি উঠতে কার ভালো লাগে বলো তো? থাকো তুমি ঘুমিয়ে, কুড়ের বাসা কোথাকার। দিকে একটা মানুষ খুন হয়ে গেল, তাতে কোনো যায় আসে না। আমি এগোলাম, তুমি ঘুমাও, বরং কাজে দেবে। খুন কথাটা শোনা মাত্রই আমি উঠে বসলাম বিছানার উপর আর ব্যোমকেশের উদ্দেশ্যে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ খুন? কে কে খুন হয়েছে? তাও আবার এই সকাল সকাল? আমার তো ভাবতেই কেমন লাগছে। কাল আমাদের বৈঠকখানায় আলাপ হওয়া 4 জন ভদ্রলোকের মধ্যে একজন, নাম ভবতোষবাবু। তিনি আজ সকাল সকাল মর্নিং ওয়াক সেরে ফিরে এসে সবে বাড়িতে বসেছিলেন। চাকর তখন বাজার করতে বাজারে গিয়েছিলেন।
সেই সময় ভদ্রলোকের একাকিত্বের সুযোগ নিয়ে খুনি ওনাকে এসে সোজা তলপেটে ছুরি বসিয়ে খুন করে যায়। এ তো মারাত্মক কাণ্ড বলতে গেলে ব্যোমকেশ। ভবতোষবাবু বলতে যিনি কলকাতায় রেসের মাঠে ঘোড়ার উপর টাকা লাগিয়ে প্রচুর টাকা রোজগার করেছেন সে ব্যক্তি না? হ্যাঁ, একদম সঠিক উনি। তবে এখন এখানে বসে থাকলে দেরি হয়ে যাবে। ইতিমধ্যে পুলিশ ওনার বাড়িতে পৌঁছে গেছে। তুমি চটজলদি তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি মুখ ধুয়ে একটু বিস্কুট কিংবা কেক নিয়ে গাড়িতে ওঠো। আমাদের অতি দ্রুত সেখানে পৌঁছানো প্রয়োজন। ব্যোমকেশের কথা মতো আমি গোটাখানেক বিস্কুট হাতে নিয়ে তড়িঘড়ি রাস্তায় বেরিয়ে পড়লাম। ব্যোমকেশ রাস্তায় একটা ট্যাক্সিকে দেখে হাঁক দিয়ে থামালো। তারপর আমরা দুজনে সেটাতেই উঠে বসলাম এবং নির্দেশ দিলাম ভবতোষ বাবুর বাড়ির ঠিকানায় গাড়ি চালনা করতে, এবং ব্যোমকেশ গাড়িটাকে একটু দ্রুত গতিতেই চালাতে ইঙ্গিত দিল। আমাদের আজকের ড্রাইভার ছেলেটি দেখলাম বেশ করিতকর্মা। সে বেশ দ্রুত গতিতেই কলকাতার রাস্তায় ট্রাফিক কাটিয়ে আমাদেরকে পৌঁছে দিল ভবতোষ বাবুর বাড়ির সামনে। দূর থেকেই দেখলাম সেখানে অনেক পুলিশের লোক দাঁড়িয়ে আছে গেটে, এবং 3টে পুলিশের জিপ এবং অ্যাম্বুলেন্স চোখে পড়ল আমাদের। আর তার সাথে একটা চেনা কালো রঙের গাড়িও চোখে পড়ল। যতদূর মনে হচ্ছে এটি ডাক্তার সুকোমল রায়ের নিজস্ব গাড়ি। উনি হয়তো বন্ধুর এমন রহস্য মৃত্যুতে অতি দ্রুতই ছুটে এসেছেন। আমরা ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করলাম। আরে ব্যোমকেশ বাবু যে, আসুন আসুন। দেখুন কি কাণ্ড, পঞ্চপাণ্ডবের দ্বিতীয় জন আজ খুন হলেন। এদের 5 জনের কাছে এমন কি ধনরত্ন আছে কে জানে, যার জন্য একে একে পরপর 2 জনকে খুন হতে হলো। আমার তো এদেরকেই এখন সন্দেহ হচ্ছে। ওনাদের প্রত্যেকজনেরই বয়স প্রায় 50-এর ওপর। তাও আমাদের তদন্ত চালিয়ে যেতে হবে। ওসব ছাড়ুন, আমার আগে ডেড বডিটা দেখান। আর খুনটা কি দিয়ে হয়েছে আর সময় কটা নাগাদ আন্দাজ? মার্ডার স্পট ওই যে নিচের তলার বসার ঘরে। এত বড় বাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা। ভদ্রলোকের যে টাকার অভাব ছিল না তা বলে দিতে হয় না। তবুও কেন যে বাড়িতে একটা সিকিউরিটি অন্তত বসালেন না ভগবান জানেন। আর হ্যাঁ, খুনটা হয়েছে এই বাড়িরই একটা শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে। ওই ধরুন সকাল 7টার কাছাকাছি। শার্প ইনস্ট্রুমেন্ট মানে কি ছুরি বলতে চাইছেন আপনি? আর ছুরিটা এই বাড়িরই? বড়ই অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এই বাড়ির বিশ্বস্ত চাকর দামোদর সেই ছুরিটা শনাক্ত করে। সেটা নাকি রান্নাঘরে একটি ডেস্কের ওপর রাখা থাকতো। সবজি বা মাংস কাটার কাজে সেটি ব্যবহার হতো। তবে আমায় একটা জিনিস ভাবাচ্ছে মিস্টার তরফদার। একটা খুনি যে বাড়িতে লুকিয়ে প্রবেশ করবে, তারপর রান্নাঘরে গিয়ে একটা ছুরি চুরি করবে এবং গোটা ঘটনাটা করবে ভবতোষবাবুর আড়ালে, আর উনি কিছু টের পাবেন না। আর ভদ্রলোক আশা করি সেই সময় সজাগই ছিলেন। সুতরাং একটা খুনি ওনার দিকে ছুরি নিয়ে তেড়ে আসছেন, সেক্ষেত্রে হাতাহাতির সম্ভাবনা কিন্তু অনেক বেশি। না ব্যোমকেশ বাবু, আমি কিন্তু হাতাহাতির কোনো চিহ্ন লক্ষ্য করতে পারিনি। ঘরে এমন কোনো ছোটখাটো জিনিসও এদিক ওদিক ছড়ানো নেই। খুনটা এমনভাবে ঘটেছে যেন ভবতোষবাবু ঘুমাচ্ছিলেন এবং ঘুমের মধ্যে কেউ এসে ওনাকে ছুরি মেরে গেছেন। কথা বলতে বলতে আমরা প্রবেশ করলাম ভবতোষ বাবুর বাড়ির নিচের বসার ঘরে। সেখানে একটি মোলায়েম নরম সোফার ওপর তিনি আধশোয়া হয়ে পড়ে রয়েছেন। ভদ্রলোকের চোখ যন্ত্রণায় যেন ঠিকরে বের হয়ে আসছে, এবং মৃত্যুর সময় তিনি যে বেশ ছটফট করেছিলেন সেটা আর বলতে হয় না আলাদা করে। ছুরিটা একদম ওনার পেটের বাম সাইডে মারা হয়েছে। এখনও সেখান থেকে রক্তক্ষরণ হয়ে চলেছে। সমস্ত ঘর তখন রক্তে ভেসে যাচ্ছে। পুলিশের ডাক্তার ওপর দিয়েই সবটা পরীক্ষা করছে, এবং আরও কিছু পুলিশের লোক ঘরে ইতস্তত দাঁড়িয়ে রয়েছেন, এবং ঘরে উপস্থিত রয়েছেন আমরা ছাড়াও ডাক্তার সুকোমল রায় এবং ক্ষিতীশবাবু। ওনাদের মনের অবস্থা খুব একটা ভালো নয়, আর সেটা বলতেও হয় না। ব্যোমকেশ ডেড বডিটার কাছেও ঘেঁষল না। সে দূর থেকেই সেটা ভালো করে পর্যবেক্ষণ করে নিল। তারপর ঘরের এদিক ওদিক ভালো করে জিনিসপত্র নেড়ে চেড়ে দেখল। তারপর আমাদের দিকে তাকিয়ে এসে বলল, ঘরের কোনো আসবাব চুরি যায়নি ইন্সপেক্টর তরফদার, যতদূর আমার মনে হচ্ছে। এ কোনো ছিঁচকে চোরের কাজ নয়, সাধারণত ঠান্ডা মাথার খুনি। খুনির আসল উদ্দেশ্য ছিল ওনাকে হত্যা করাই, আর এই কাজ শেষ হতেই সে বগার পার। বাড়িতে কেউ না থাকায় খুনির বেশ সুবিধাই হয়েছে। দেখুন ব্যোমকেশ বাবু, এ কি শুরু হয়েছে?
আমাদের দুই বন্ধু এইভাবে পরপর খুন হয়ে গেল। না না, আমরা এটা আর মেনে নিতে পারছি না। আপনি আপনি প্লিজ কিছু একটা করুন, এই খুনিকে ধরার চেষ্টা করুন। আমার বিশ্বাস ওই খুনি হয়তো আমাদের তিনজনকেও ছাড়বে না। ও ও সবাইকে খুন করবে। আপনি আপনি কিছু একটা করুন ব্যোমকেশ বাবু, প্লিজ কিছু একটা করুন। আপনারা শান্ত হন আর আমাকে এটা বলুন, এই ঘরের সমস্ত জিনিস ঠিকঠাক আছে তো? আপনারা আশা করি এই বাড়িতে অনেকবার এসেছেন, তাই আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, মোটামুটি সব ঠিকই আছে, কিন্তু কিন্তু একটা জিনিস কি আপনারা খুঁজে দেখেছেন? দেখুন, আমার মন বলছে ওটা হয়তো এতক্ষণে খোয়া গিয়েছে। পিতলের চাবিটার কথা বলছেন তো আপনি? সেটা কোথায় রাখতেন তিনি সেটা না জানলে আর কি করে অনুমান করব বলুন তো? ভবতোষ খুবই সাহসী লোক ছিল, তাই সে জিনিসটা এই বসার ঘরের ওই কাঠের আলমারির এই দেরাজের মধ্যে একদম সামনের দিকে একটা থাকে রাখতো। ওই জায়গাটা একবার দেখুন তো। আপনি দেখুন না, আমি আপনার পেছনে আছি, আমার থেকে আপনি ভালো জানবেন। ভদ্রলোক এগিয়ে গিয়ে আলমারির দেরাজটা খুললেন। তারপর ভালো করে সেইখানটা দেখে নিয়ে দুই পাশে মাথা নেড়ে জানিয়ে দিলেন যে সেইখানে কিছুই নেই, অর্থাৎ চাবিটা চুরি গিয়েছে। তার মানে চোর এই চাবি চুরি করতে এবং খুন করতেই এই বাড়িতে এসেছিল। ব্যোমকেশ এবার কেন জানি না আনমনে এগিয়ে গেল সেই ডেড বডির দিকে। তারপর হাতে একটা গ্লাভস পরে ছুরিটা আলতো করে বের করে আনলো মৃত ভবতোষবাবুর পেট থেকে। তারপর সেই জিনিসটা ভালো করে দেখে একটু শুঁকে দেখল সে। তারপর সেটা সে পুলিশের ডাক্তারের হাতে তুলে দিয়ে বলল, আপনারা একটা কাজ করুন, এই ছুরিটা আপনারা ফরেন্সিকে পাঠান, যদি সেইখানে কোনো হাতের ছাপ পাওয়া যায়। আর দ্বিতীয় কাজ হলো ডেড বডিটা পোস্টমর্টমে পাঠান। কোনোরূপ যদি কোনো রাসায়নিক পদার্থ দিয়ে ওনাকে অজ্ঞান করার বা বিষ দিয়ে খুন করার প্রবণতা হয়ে থাকে তবে সেটাও ধরা পড়বে বলে আমার বিশ্বাস। আর হ্যাঁ, এই কথাটা শেষ করে ব্যোমকেশ ক্ষিতীশবাবু এবং সুকোমল বাবুর দিকে তাকিয়ে চেয়ে বলল, আপনাদের যদি কোনো পুলিশ প্রোটেকশন দরকার লাগে বা আপনাদের বিপদ মনে হয় স্বাচ্ছন্দ্যে আপনারা পুলিশ প্রোটেকশন নিতে পারেন। আর একটা প্রশ্ন জানার ছিল, আপনারা দুজন এখানে উপস্থিত আছেন কিন্তু অমলেশবাবুকে তো দেখছি না, তিনি কি? দেখুন ব্যোমকেশ বাবু, অমলেশ হলো পাক্কা ব্যবসায়ী। সে কাল রাতেই আমায় জানিয়েছিল যে কলকাতা থেকে খানিকটা দূরে ওই বর্ধমানের কাছে একটা ওই জমি সংক্রান্ত বিষয়ে কাজের জন্য গেছে। আমি না, এমনকি সুকমলও এই বিষয়টা জানে, সুতরাং সে এখানে ছিল না। ও আই সি, ঠিক আছে, আপনারা একটু সাবধানে থাকবেন দয়া করে। আর আপনাদের যদি কিছু দরকার হয় আমি তো আছি, অপরদিকে ইন্সপেক্টর তরফদারও আছেন, কোনো অসুবিধা হবে না। আপনারা এখন বাড়িতে ফিরে যেতে পারেন। পোস্টমর্টম রিপোর্ট হাতে না আসা অবধি কোনো কিছু ঘটা সম্ভব নয়, আর দাহ কাজ সম্পন্ন করাও সম্ভব নয়, সুতরাং সেটা কাল সকালেই ঘটবে। আমার এখানের কাজ মোটামুটি শেষ। ইন্সপেক্টর, আপনি বডি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কথাটা শেষ করেই আমরা সবার উদ্দেশ্যে নমস্কার জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম ফুটপাতে এবং হেঁটেই এগোতে লাগলাম সামনের দিকে। ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি ওর কপালে ভ্রুকুটির ছাপ, মানে ও কিছু না কিছু একটা চিন্তা করছে অবশ্যই। এই সময় ওকে বিরক্ত করা উচিত নয় বলে আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, খালি হাঁটতে লাগলাম ওর পিছন পিছন। হাঁটতে হাঁটতে আমরা ঠিক যখন চৌরাস্তার কাছে পৌঁছালাম সেখানে ছিল একটা 4 রাস্তার মোড়, আর সেইখানেই ঘটে গেল ঘটনাটি, যার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। আর এমন ঘটনা যে ঘটতে পারে সেই বাকে জানতো। তখন আমি ব্যোমকেশের পেছনে ডান দিকের রাস্তা বরাবর হাঁটছি। ঠিক এমন সময় পেছনের থেকে অর্থাৎ বাম দিক থেকে আমাদের লক্ষ্য করে একটা লাল রঙের বড় গাড়ি ধেয়ে এলো। গাড়িটা প্রচণ্ড জোরে আসার জন্য তার ইঞ্জিনের শব্দ আমার কানে আসে। জানি না কেন আমার ষষ্ঠ ইন্দ্রিয় তখন বেশ সজাগ ছিল, তাই আমি জিনিসটা লক্ষ্য করি। আর আমি যদি জিনিসটা না দেখতাম তবে সেই গাড়িটা আমাদের ভবলীলা সাঙ্গ করে দিত এই রাস্তাতেই। যখন গাড়িটা আমাদের থেকে প্রায় 25 থেকে 30 হাত দূরে, আমি অত্যন্ত জোরে লাফ মেরে পড়ি ব্যোমকেশের গায়ে এবং ধাক্কা মেরে ওকে ফেলে দিই এবং সঙ্গে নিজেও ডিগবাজি খেয়ে পড়ি পাশের ফুটপাথে। আমরা পড়ে যাওয়ার পরপর সেই গাড়িটা তীব্র গতিতে আবার সোজা বেরিয়ে যায় সামনে বরাবর। ওই গাড়িটার আজ লক্ষ্য ভ্রষ্ট হয়েছে আমাদেরকে মারতে না পারার জন্য। অতি দ্রুত সে এখান থেকে পালিয়েছে। আমি নিজের জামাটা ঝেড়ে উঠে দাঁড়ালাম। ব্যোমকেশের দিকে এগিয়ে গিয়ে দেখি
ততক্ষণে সে উঠে বসেছে। সে এবার আমার উদ্দেশ্যে বলল, ধন্যবাদ বন্ধু, তুমি না থাকলে আজকে কি হয়ে যেত। সবটাই আমার ভুল, আমার আরো বেশি সতর্ক থাকা উচিত ছিল। আমি এই অপরাধীকে হালকাভাবে নিচ্ছিলাম, কিন্তু এবার আমার মাথায় কিছু কিছু জিনিস পরিষ্কার হতে শুরু করেছে। আর তুমি ঠিক আছো তো? না না, তেমন কিছুই হয়নি। এই হাতের একটা জায়গা একটু ছড়ে গিয়েছে রাস্তায় পড়ে, হালকা জ্বলছে, কিন্তু ও কিছু হবে না। হবে না মানে? তাড়াতাড়ি চলো, সামনে একটা ওষুধের দোকান আছে, ওখান থেকে ওষুধ নিয়ে আমরা এবার ভট্টাচার্য বাড়ির দিকে যাব। এবার আমার মন বলছে রহস্যের সমাধান হতে বেশি দেরি নেই। পাশের একটি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে লাগাতেই ব্যথা জায়গাটা সারল কিছুটা। তারপর আমরা ফিরে এলাম ভট্টাচার্য বাড়িতে। সেই দিন ভট্টাচার্য বাড়িতে ফেরার সাথে সাথেই ব্যোমকেশ কেন জানি না দুপুরের খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথেই হেমাঙ্গ ভট্টাচার্যের লাইব্রেরি ঘরে গিয়ে অনেকক্ষণ সময় অতিবাহিত করল। সে যে কয়েকটা ডায়েরি দেখছিল তার বলতে হয় না। পরে জেনেছিলাম যে ওই ডায়েরিগুলোর প্রতিটাই হলো হেমাঙ্গ ভট্টাচার্যের নিজস্ব লেখা। তিনি নিজের প্রতিদিনের ঘটা সমস্ত কিছুই ডায়েরিতে নোট করে রাখতেন। ব্যোমকেশ কি ওই সমস্ত ডায়েরিগুলোতে কিছু খুঁজে পেল নাকি? ব্যোমকেশ, আমার তো মনে হয় এই কেসটা এতটা ঘোরালো হয়ে যাচ্ছে কয়েকদিনেই যে আমার তো ঠিক বিশ্বাসই হচ্ছে না। মাত্র কয়েক দিনের ভেতরেই দুখানা খুন। কি যে আছে সেই সিন্ধুকের আড়ালে কে জানে। সেটা উদ্ধার করার জন্যই আজ আমাদের রাতে একটু সজাগ থাকতে হবে। আজ রাতে ঘুমোলে চলবে না, কারণ না, আজ আমরা এক নৈশ অভিযানে যাব, কিন্তু সেটা হবে ভট্টাচার্য বাড়ির ভেতরেই। ব্যোমকেশের কথাটা শোনা মাত্রই আমার যেন কেমন অদ্ভুত লাগলো। কি করতে চাইছে সে? নতুন কিছু তথ্যের সন্ধান পেল কি? দেখা যাক এবার। তবে আজকে সন্ধ্যাবেলার দিকে ব্যোমকেশ একটু ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েছিল কিছু পুরনো নিউজ পেপারের কালেকশন দেখতে। আমিও যাব বলেছিলাম ওকে, কিন্তু ও জানায় যে আমি সেখানে গেলে নাকি ডাহা সময় নষ্ট হবে। তার থেকে ভালো যে আমি যেন এই বাড়িতেই থাকি এবং বাড়িতে কে আসছে যাচ্ছে তার ওপর নজরদারি করি। আমি জানি যে ব্যোমকেশ কেন এটা করলো। আমাদেরকে ভুললে চলবে না যে এই বাড়িতেই কিন্তু সিন্ধুকের আড়ালে কোনো কিছু লুকোনো আছে, তাই সেটা পাহারা দেওয়া প্রয়োজন। রাত 8টা নাগাদ ব্যোমকেশ ফিরলে তাকে একটু খুশি খুশি দেখলাম। কারণটা জিজ্ঞাসা করায় সে আমাকে বলল, কি হে ভাইয়া, আজ একটু খুশি খুশি লাগছে, নতুন কোনো তথ্য আবিষ্কার করলে নাকি? ভাইয়া, অনেক বড় একটা ফাঁক ধরতে পেরেছি। এই রহস্যের কিনারা প্রায় হয়ে এলো বলে এখন শুধু ওই সিন্দুকটা কোথায় লুকোনো আছে সেটা পাওয়ার অপেক্ষা। সেই সিন্দুকের ভেতরেই লুকিয়ে আছে সেই মহামূল্যবান জিনিস। তবে আধারেতে লুকোনো যে প্রদীপের আলো মানব সমাজের কাছে তা বেজায় কালো। তবে যে মিথ্যা করে সত্যকে আড়াল সত্যান্বেষীর বুদ্ধি বলে ভাঙবে তাদের দেওয়াল। আরে বাপরে, তা তুমিও তো দেখছি হেঁয়ালি ছড়া কাটতে শুরু করেছো। তার সত্য অনুসন্ধান ছেড়ে এখন কি কবি হওয়ার মতলব করছো নাকি ব্যোমকেশ? আমার পরম বন্ধুর ঘর চলে যে পেশায়, তাতে কি আমি হাত বাড়াতে পারি? তবে ব্যোমকেশের কথাটা শেষ করার আগেই টেলিফোনটা বেজে উঠল। আমি সেটা ধরে হ্যালো বলতেই বুঝতে পারলাম যে এটা ইন্সপেক্টর তরফদারের গলা। এই টেলিফোনের আওয়াজ অনেক বেশি, তাই ফোনের যা কথোপকথন সবটাই আমার কানে আসছিল। হ্যাঁ ইন্সপেক্টর তরফদার, বলুন। আমি এখন ভট্টাচার্য বাড়িতেই আছি। আচ্ছা, আপনারা কেসটা সম্পর্কে নতুন কিছু তথ্য আবিষ্কার করলেন? হ্যাঁ ব্যোমকেশ বাবু, সেটা বলার জন্যই তো আপনাকে ফোনটা করা। আসলে আপনি যে ছুরিটা ফরেন্সিকে পাঠাতে বলেছিলেন, পাঠিয়েছিলাম। তাতে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। খুনি অত্যন্ত সাবধানতা অবলম্বন করে বা হয়তো হাতে গ্লাভস পরেই কাজটা করেছিল। আর অপরদিকে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ভবতোষবাবুর শরীরে কোনো বিষ বা রাসায়নিক কোনো পদার্থই পাওয়া যায়নি। সুতরাং বলা চলে খুনি সাধারণ উপায়ে সামনে বসেই ভদ্রলোককে হত্যা করে। এখন আমাদের কাজ হলো খুনিকে খুঁজে বার করা। আর হ্যাঁ, আরও একটা তথ্য, আমরা আজ আবার 3 জন, অর্থাৎ ক্ষিতীশবাবু, সুকমলবাবু এবং অমলেশবাবু, 3 জনকেই জেরা করেছি। তারা বলছে তাদের নাকি পুরনো কোনো শত্রু এই কাজগুলো করলেও করতে পারে। তার মানে অমলেশবাবু বাড়ি ফিরেছেন, তাই তো? ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি এই 3 জনকেই এখন একটু চোখে চোখে রাখুন। দরকার হলে গুপ্তচর লাগিয়ে নজরে রাখুন 3 জনের ওপরই।
আমার মন বলছে আমরা কিছু না কিছু আবিষ্কার করবই করব। ঠিক আছে ব্যোমকেশ বাবু, আপনি যা বলবেন তাই হবে। আমি আজকে থেকে এটার ব্যবস্থা করছি, আপনার চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ ইন্সপেক্টর তরফদার। আমি যদি নতুন কোনো তথ্য আবিষ্কার করি তবে আমি আপনাদের সেটা জানাবো। এখন অবধি পুরোপুরি তদন্ত শেষ হয়নি, কিছু কিছু জিনিস খালি আন্দাজ পেয়েছি। সময় আসুক সবটা আপনাকে বলবো, কেমন? এই বলে ব্যোমকেশ টেলিফোনটার রিসিভারটা নামিয়ে রাখলো। আমি বললাম, কি বুঝতে পারছো ভাইয়া? তোমার এই বদ অভ্যাসটা বেশ খারাপ, জানো তো। তুমি অপেক্ষা করতে পারো না একদম। এরপর থেকে তোমায় কিচ্ছু বলা চলবে না। কৌতূহল এখন একটু নিবারণ করো, সময় আসলে সব জানতে পারবে। এখন অলকানন্দ দেবীর থেকে এই পিতলের চাবিটা একটু নিয়ে আসবো, চলো, কাজ আছে একটু। তাতে লাভ কি ব্যোমকেশ? একটা চাবি দিয়ে তো আর কিছুই হবে না। সিন্দুকটা কোথায় রাখা আছে সেটাই তো আমরা জানি না, আর সেটা খুলতে গেলে 5 জনের 5টা চাবির দরকার। হাল ছেড়ে দিও না বন্ধু, একটু অপেক্ষা করো, ঠিক সমস্ত কিছুর উত্তর পেয়ে যাবে তুমি। এখন চলো, রাতের খাওয়াটা সেরে নেওয়া যাক। ব্যোমকেশের কথা মতো আমি এবং সে অলকানন্দা দেবীর সঙ্গে কথা বলে সেই চাবিটা চেয়ে নিলাম। এবার রাতের খাবার খেয়ে আমরা বেলা 9টার দিকে একটু শুলাম, কিন্তু ব্যোমকেশকে দেখলাম সে হাতে একটা সিগারেট জ্বালিয়ে ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে হাঁটাহাঁটি করছে। ওর মাথায় এখন চলছে তীব্র এক লড়াই এবং মগজের খেলা, এবং সেই খেলায় জয়লাভ করতে হবে আমাদেরকেই। এ যেন এক দাবার বোর্ড চলছে। একটা একটা করে চাল দেওয়ার সাথে সাথেই ব্যোমকেশ যেন তার সেই অদৃশ্য প্রতিদ্বন্দ্বীকে একটু একটু করে ঘিরে নিয়ে কিস্তিমাত করতে অগ্রসর হচ্ছে সামনের দিকে। রাত তখন কটা হবে? ওই 3:30 নাগাদ ব্যোমকেশের ধীর গলায় আওয়াজ শুনতে পেলাম, ওঠো ওঠো, আর দেরি করা চলবে না বন্ধু, আমাদের আজ একটা বড় কাজ করতে হবেই। এই সময় বাড়ির সকলেই ঘুমিয়ে আছে, আর এই সুযোগেই আমাদের কাজটা উদ্ধার করতে হবে। ব্যোমকেশের কথা মতো আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। হাতে একটা ছোট অল্প পাওয়ারের টর্চ নিয়ে আমরা এবার দোতলায় প্যাসেজ পেরিয়ে প্রবেশ করলাম হেমাঙ্গ ভট্টাচার্যের নিজস্ব সেই লাইব্রেরি ঘরে। এবং ব্যোমকেশ সেই ঘরে প্রবেশ করা মাত্রই ভিতর থেকে ঘরটা বন্ধ করে দিল। ভাবতেই ভয় লাগে, যেখানে মাত্র কয়েকদিন আগেই হেমাঙ্গবাবুর মৃতদেহটা পাওয়া গিয়েছিল, সেই স্থানেই আমরা আজ তল্লাশি করতে এসেছি। আমি টর্চ ফেলে এদিক ওদিক দেখছি। ব্যোমকেশ মাথা নামিয়ে আমায় কাছে ডাকল। আমি এগিয়ে গেলাম লাইব্রেরির একটা বুকশেলফের কাছে। আলমারিটা বেশ খালি বলতে হয়, এখানে বইয়ের সংখ্যা বেশ কম। ব্যোমকেশ এবার সেই কাঠের আলমারিটার 3 নম্বর থাকে কয়েকটি বই সরালো। সেখানে কিছুই পেল নাও, কিন্তু সে হাল না ছেড়ে আবার 5 নম্বর থাকের কয়েকটি বই সরালো, এবং এবার সেই স্থানে আবিষ্কার হলো একটি অদ্ভুত ছোট কাঠের কুঠুরি। এটিকে একটি গুপ্ত ড্রয়ার বলা চলে। আমরা সেই ড্রয়ারটিকে হালকা টান দিতেই সেটা বেরিয়ে এলো, এবং সেইখান থেকে বেরিয়ে আসলো একটি লোহার ছোট সিন্দুক। সিন্দুকটা যে বেশ পুরনো সেটা আর বলতে হয় না। ব্যোমকেশের মুখটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। এবার সে একটা অদ্ভুত কাজ করল। টর্চটা মুখে ধরে সে পকেট হাতড়ে বের করে আনলো একটা লোহার ছোট চাবি। এই চাবিটা যে অবিকল সেই 5টা চাবির মতোই দেখতে। আমি জিজ্ঞেস করলাম, এই ব্যোমকেশ, তুমি এটা কোত্থেকে উদ্ধার করলে আবার? খুব সহজ, আজ সকালে অলকানন্দার কাছ থেকে ওর চাবিটা আমি একটু দেখতে চেয়েছিলাম, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চাবিটার একটা ছাঁচ সাবানের মধ্যে গর্ত করে রাখি। তুমি তো জানো, অনেক সময় চোররাই পদ্ধতিতে অনেক চাবি প্রস্তুত করে। সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে যখন বাইরে বের হই, তখন অবিকল সেই চাবির মতো একটা লোহার চাবি তৈরি করিয়ে নিয়ে আনি। এটাই সেই চাবি। কিন্তু এই একটা চাবি দিয়ে কি হবে? এই যে দেখো, এই সিন্দুকের গায়ে তো ফুটো 5টা, অর্থাৎ 5টা চাবি দরকার এই সিন্দুক খোলার জন্য। আমার কথা শেষ করার আগেই ব্যোমকেশ দেখলাম হাসি হাসি মুখ করে ওর হাতের চাবিটা ঢুকিয়ে দিল 3 নম্বর চাবির খাপে, অর্থাৎ ডান দিকের দুখানা ফুটো এবং বাম দিকের দুখানা ফুটোর ঠিক মধ্যিখানটায়, এবং সেটা চাপ দিয়ে ঘোরাতেই সিন্দুকটা খুলে গেল। আমি তো সেটা দেখে অবাক। এই কি ব্যোমকেশ, এই কেমন করে সম্ভব?
ওনারা তো বলছিলেন যে চাবি 5খানা ছাড়া এই সিন্ধুক খোলা অসম্ভব। সবটাই 5 জন বন্ধুর সাজানো একটা প্ল্যান ছিল, তবে সেটা অবশ্যই 20 বছর আগের। আমি ব্যাপারটা আগেই আন্দাজ করতে পেরেছিলাম যে এই 5টা চাবির কম্বিনেশন কথাটা ডাহা মিথ্যা, এবং পরে যখন প্রথম দিন এই বাড়িতে এসে সবাইকে চাবিগুলো টেবিলে রাখতে বলি তখনই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সেই দিন অবশ্য অমলেশবাবু চাবিটি আনেননি বলে দাবি করেন, কিন্তু আসল ব্যাপার আমি সেই দিনই লক্ষ্য করি। ওই চাবি চারটির প্রত্যেকটির কম্বিনেশন একই, অর্থাৎ ওনারা যেটি বলতে চাইছেন 5টি চাবি দিয়ে যদি সিন্দুকটা খোলা সম্ভব, তবে কিন্তু 5টা চাবির 5টা আলাদা কম্বিনেশন থাকতেই হতো। তার বদলে প্রত্যেকটি চাবি এক। তখনই আমি বুঝতে পারি এবং এই নকল চাবিটি তৈরি করার সুযোগ খুঁজতে থাকি, এবং তা সম্ভব হয়। ব্যাস, সিন্দুক উদ্ধার হলো। এবার আসল রহস্যের সমাধান করার সময় এসেছে। আমরা রহস্যের একদম কাছে চলে এসেছি। আশা করি আর খুব একটা বেশি সময় লাগবে না। আমার কিন্তু দেখতে খুব ইচ্ছে করছে ব্যোমকেশ, ওই সিন্ধুকের আড়ালে কি এমন লুকিয়ে আছে। দেখো, তুমি দেখতে দেবে নাকি সেটা আমি খুলে দেখে নেব একা? আমার কথা শুনে ব্যোমকেশ খুট করে সিন্ধুকটি লক করে সেটা বগল দাবা করে ঘরের দিকে এগোলো। বুঝলাম এটি সে আমায় এখন দেখাতে চায় না। অগত্যা এখন অপেক্ষা করা ছাড়া উপায় কি? কিন্তু রহস্য এখন বেশ ঘোরালো হয়ে উঠেছে প্রতি মুহূর্তে, এবং আমার মনের মধ্যে খেলা করছে বহু বহু প্রশ্নের ঝড়, যার সবকটির উত্তর দিতে পারে একমাত্র একজনই। তার নাম সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। এমনিতেই কাল রাতে আমাদের লাইব্রেরি অভিযান চালিয়ে শরীরটা বেশ ক্লান্ত ছিল, তাই পরের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হলো আমার। কিন্তু ব্যোমকেশকে দেখলাম তার কোনো মাথা ব্যথাই নেই সেই সব নিয়ে। সে দিব্যি সকাল সকাল ভট্টাচার্য বাড়ির ছাদে উঠে সেখানে তার যোগব্যায়াম এবং মনঃসংযোগ করে ফেলেছে। এই যোগব্যায়াম করার অভ্যেসটা এখন ব্যোমকেশের হয়েছে বেশ। সে এখন বলে যে শরীরটাই মানুষের সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখতে একটু যোগব্যায়াম বা শারীরিক কসরত করা নাকি অত্যন্ত জরুরি। সারা দিন আর সেই বাড়িতে তেমন কিছু ঘটেনি, কিন্তু ব্যোমকেশকে আমি বেশ চিন্তিতই দেখেছি। সে খালি ইতস্তত ঘরে পায়চারি করেছে এবং ঘন ঘন সিগারেট খেয়েছে। এই অবস্থাটার সঙ্গে আমি অবগত। এ হলো বিধ্বংসী ঝড়ের আগে শান্তির অবস্থা। আগ্নেয়গিরি ফাটার আগে যেমন সুপ্ত হয়ে থাকে, ব্যোমকেশও এখন তেমনই শান্ত। আর সেই সিন্ধুকের আড়ালে সে কী আবিষ্কার করেছে তা আমি 1000 বার জানতে চাইলেও সে আমায় জানায়নি। তবে সারা দিন কিছু না ঘটলেও আসল ঘটনা ঘটল ঠিক বিকাল 4:30 নাগাদ। তখন আমরা ঘরে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। সেই সময় আমাদের ঘরের টেলিফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। হ্যালো, অজিতেশ বক্সী স্পিকিং। আচ্ছা মিস্টার তরফদার, বলুন বলুন। ব্যোমকেশবাবু, আপনি ইমিডিয়েটলি তৈরি হন। অজিতবাবুকেও 3 মিনিটের মাথায় প্রস্তুত হয়ে ভট্টাচার্য বাড়ির বাইরের গেটে দাঁড়াতে বলুন। আমি এখন জিপেই আছি, আমরা আপনাদের বাড়ির গেট থেকে তুলে নেব। কি হয়েছে সেটা কি জানতে পারি? বেশি কিছু বলার সময় এখন ফোনে নেই। আমি আমার স্পিকারে কথা বলছি। আপনারা গাড়িতে উঠে আসুন, তারপর সবটা রাস্তায় যেতে যেতে বলছি। আমি ব্যোমকেশের কিছু বলার আগেই নিজের পাঞ্জাবিটা গায়ে তখন চাপিয়ে নিয়েছি। ব্যোমকেশকে দেখলাম তার ওভারকোটটা গলিয়ে তৈরি হয়ে নিল। আমরা ভট্টাচার্য বাড়ির বাইরে দাঁড়াতেই 3টে পুলিশের জিপ এসে দাঁড়ালো আমাদের সামনে। জিপে উঠে বসার সাথে সাথেই সেইগুলো চলতে শুরু করলো। তখন আমরা তীব্র গতিতে শহরের ট্রাফিক কাটিয়ে এগোতে লাগলাম। হঠাৎ এত তাড়াতাড়ি এত জরুরি তলব করে ডাকার কারণটা কি এবার জানতে পারি ইন্সপেক্টর তরফদার? ব্যোমকেশবাবু, আপনার সন্দেহই ঠিক। আপনার কথা মতো আমরা 3 জনের উপরই নজর রেখেছিলাম। এমনকি আমি 3 জনকেই শহর থেকে বাইরে কোথাও যাওয়ার জন্য বারণ করি। ডাক্তার সুকোমলবাবু এবং ক্ষিতীশবাবু 2 জনই আমাদের কথা শুনলেও আমরা খবর পাই অমলেশবাবু আজ একটু আগে নিজের গাড়ি নিয়ে শহর ছেড়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের বারণ করা সত্ত্বেও। আর ওনাকে আমরা সন্দেহ লিস্টে সবার আগে রেখেছি। সেটা কেন তার বলার সময় এখনও আসেনি। এখন ওকে ধরাই হলো আমাদের মূল লক্ষ্য। লোকটা মিনিট 10 আগে বেরিয়েছে বর্ধমানের দিকে। আমরা সেই রাস্তা ধরে জোরে গাড়ি চালালে সহজেই লোকটাকে ধরতে পারব। হাবিলদারের খবর অনুযায়ী লোকটা একটা লাল রঙের গাড়ি নিয়ে পালাচ্ছে। লাল গাড়ির কথাটা শোনা মাত্রই আমি ব্যোমকেশের দিকে তাকালাম।
কারণ আমাদের মনে পড়ে গেল আগের দিনই একটি লাল রঙের গাড়ি আমাদেরকে ধাক্কা দিয়ে আমাদের ভবলীলা সাঙ্গ করতে চেয়েছিল। তার মানে কি অমলেশ বাবুই আসল অপরাধী, নাকি বাকি দুইজনও এই ঘটনার সঙ্গে যুক্ত? আমি এই সমস্ত কথা ভাবতে ভাবতে কখন যে আধ ঘন্টা পেরিয়ে গিয়েছে ধরতে পারিনি। লোকটা কি তবে অন্য রাস্তা ধরে বেরিয়ে গিয়েছে? আমি ভেবে ওঠার আগেই ব্যোমকেশের চিৎকার শুনতে পেলাম। ওই যে লাল গাড়িটা, যেদিন ওটা আমাদের ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল আমি ভালো করে নাম্বার প্লেটটা দেখে রেখেছিলাম। আমি এখন একদম শিওর এটা ওই গাড়িটাই। ড্রাইভারকে দেখে আমাদের গাড়িটা অতি দ্রুত চালিয়ে গিয়ে ওটার সামনে আসতে বলুন। বাকি গাড়িগুলোকে ওটা থামলে ওটা ডান সাইডে এবং পেছনে থামতে বলুন। ওকে কিছুতেই পালাতে দেওয়া যাবে না। সামনে একটা ব্রিজ আছে ব্যোমকেশবাবু, আর এখানে রাস্তায় খুব একটা ভিড় নেই, আর নিচে নদী, সুতরাং লোকটা গাড়ি নিয়ে এদিক ওদিক পেরোতেও পারবে না। আমরা সহজেই ওকে ধরে ফেলবো। যেমন বলা তেমনি কাজ। তখন আমাদের গাড়িটা অতি দ্রুত ওই লাল গাড়িটার পেছনে চলে এসেছে। পুলিশের গাড়ির সাইরেনের শব্দ তখন অর্থাৎ আমাদের কানে আসছে। লাল গাড়িটাও আন্দাজ করেছে ওর পেছনে পুলিশ, তাই সেও যত দ্রুত সম্ভব পালাবার চেষ্টা করছে। কিন্তু এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আমাদের অবাক করে ব্যোমকেশ গাড়ির ড্রাইভারকে বলল, গাড়ি ওভারটেক করার দরকার নেই, আমাদের গাড়িটা ওই গাড়ির একদম পাশ ঘেঁষে চালাও। বলেই সে পকেট থেকে তার রিভলভারটা বার করলো। পাশের আরও দুখানা জিপ থেকে পুলিশরাও তাদের বন্দুক কুঁচিয়ে আছে। তখন ইন্সপেক্টর তরফদার চিৎকার করে বলে উঠলেন, গাড়ি থামান অমলেশবাবু, না হলে কিন্তু আমরা গুলি করে আপনার গাড়ির টায়ার ফাটিয়ে দিতে বাধ্য হব। গাড়ি বেকায়দায় হলে ব্রিজ থেকে নিচে পড়ে গভীর জলে তলিয়ে যেতে পারে। কেন জানি না ইন্সপেক্টর তরফদারের কথায় কাজ হলো। আমাদের আর গুলি করতে হয়নি। লাল গাড়িটা থামতেই আমাদের 3টে গাড়ি এসে ওটাকে ঘিরে ধরল। একসঙ্গে জনা 10 পুলিশের লোক তখন বন্দুক উঁচিয়ে রয়েছে সেই গাড়ির দরজার দিকে। এমন সময় গাড়ির দরজা খুলে রাগী গলায় চিৎকার করতে করতে বেরিয়ে এলেন অমলেশবাবু। আপনারা এইভাবে আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন? আমার এখন অত্যন্ত জরুরি একটা মিটিং আছে বর্ধমানে। ওখানে না পৌঁছতে পারলে আমার বিজনেসে অনেক লস হয়ে যাবে। যে দেখুন, আপনারা কি মজা করছেন এখানে? হ্যাঁ, আর ব্যোমকেশবাবু, আপনার কাছে তো আমি এটা আশা করিনি। হ্যাঁ, কি করছেন আপনারা বলুন তো? আপনার এই ভালো মানুষের মুখোশটা এবার খোলার সময় উপস্থিত হয়েছে অমলেশবাবু। আপনি যে আগের দিনও বর্ধমান যাননি সেটা আমরা ধরতে পেরেছি এবং তার প্রমাণও আছে আমার কাছে। অমলেশবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে আমাদের সাথে যেতে হবে। আপনার গাড়িটা আমাদের লোক নিয়ে আসছে। আপনি আমাদের গাড়িতে উঠুন। হাবিলদার, হাত করা পড়াও লোকটার হাতে, কুইক। আপনারা কিন্তু খুব ভুল করছেন। এই ভুলের মাসুল আপনাদের গুনতে হবে, এই আমি বলে দিচ্ছি। দেখুন দেখুন, আমায় ছেড়ে দিন, না হলে আপনারা কিন্তু জানেন না আমি আমি কি করতে পারি। বলে দিলুম। আপনি যা করার তা এতদিনে করে ফেলেছেন। এবার পুলিশ নিজের কাজ করবে অমলেশবাবু। আচ্ছা, এবার লক্ষ্মী ছেলের মতো ফিরে চলুন কলকাতা। সেখানেই আপনার পাপ পুণ্যের বিচার হবে। চলুন। একে কি জেলে রাখবো এখন ব্যোমকেশবাবু? না, এখন অবশ্য তার দরকার নেই। একে আর এর 2 সাগরেদকেও তুলে আনুন ভট্টাচার্য বাড়ির বসার ঘরে। সেইখানে বসেই আসল অপরাধীর এবং অপরাধীর অতীতের হিসেব হবে। তারপর আপনারা এনাকে নিয়ে কি করবেন তা আপনাদের ব্যাপার। এখন আগে ভট্টাচার্য বাড়ির দিকে এগোনো যাক। ব্যোমকেশের কথা মতো আমাদের জিপ এবং বাকি গাড়িগুলো এগিয়ে চলল ভট্টাচার্য বাড়ির দিকে। প্রায় 1 ঘন্টা পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম সেই ভট্টাচার্য বাড়িতে। আমার তখন আর তর সইছে না এই রহস্যের সমাধান জানার জন্য। আমি হলফ করে বলতে পারি এই রহস্যের মতো রহস্য উন্মোচন করার কেস খুব কমই আসে। আর এই কেস সলভ করে সবথেকে বেশি আনন্দ পেয়েছে ব্যোমকেশ নিজে। সুতরাং আমাদের অভিযান যে সফল সেটা আর বলে দিতে হয় না। আমরা এখন একত্রে সবাই জড়ো হয়েছি ভট্টাচার্য বাড়ির বৈঠকখানায়। এখন এখানে উপস্থিত রয়েছেন অলকানন্দা দেবী এবং এই বাড়ির বিশ্বস্ত খাজাঞ্চি মহাশয়। অপরদিকে ডাক্তার সুকোমলবাবু এবং ক্ষিতীশবাবু। আর তার সঙ্গে তো হাতে হাত কড়া পরে পুলিশের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আমাদের অমলেশবাবু। তিনি ক্ষণে ক্ষণে রাগে ফুঁসছেন এবং আমাদেরকে হুমকি দিচ্ছেন। একটু আগে ভট্টাচার্য বাড়ির কাজের লোক এসে চা দিয়ে গিয়েছিল। আমরা
সেটা পান করে এবার অপেক্ষা করছি ব্যোমকেশ কখন কথা বলবে তার জন্য। আমাদের ঘরে এখন কোনো সাড়া শব্দ নেই আর, পুরো ঘর একেবারে নিস্তব্ধ। এই ঘরে এখন একটি পিন ফেললেও তা অতি সহজেই যেন শোনা যাবে। ঘরের নিস্তব্ধতা ভেঙে ব্যোমকেশ এবার বলল, নমস্কার আপনাদের সকলকে। আপনাদের এই সময় এখানে ডেকে সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত, কিন্তু আমাকে যে আমার কাজ করতেই হবে। সুতরাং আপনারা আমায় অনুমতি দিন সবটা সবার সামনে প্রকাশ করার জন্য। ব্যোমকেশ বাবু, আপনি ভনিতা না করে দয়া করে সোজাসুজি কাজের কথায় আসুন। আপনি অমলেশকে কি জন্য এবং কি অপরাধে গ্রেপ্তার করেছেন সেটা কি জানতে পারি? সব ব্যাপারে আসছি। প্রথমে বলি, ওনাকে আমরা গ্রেফতার করেছি দুটো খুনের মামলায়। হ্যাঁ, মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে মিথ্যে। ওই 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 টিকটিকিটা মিথ্যে কথা বলে আমায় ফাঁসাতে চাইছে। আমি আমি কাউকে খুন করিনি। দেখ, ভালোই ভালোই বলছি, আমায় ছেড়ে দে, না হলে সবাইকে শেষ করে দেবো, কিন্তু সবাইকে শেষ করে দেবো। আমায় ছেড়ে দে বলছি। শেষ আপনি করতে পারবেন না অমলেশবাবু, কারণ আপনাকেই হয়তো এবার ফাঁসির কাঠে চড়তে হতে পারে। আপনি হলেন সেই দাগী আসামি যিনি একসঙ্গে দুটো খুন করেছেন। প্রথমে আপনি খুন করেন হেমাঙ্গ ভট্টাচার্যকে, এবং তারপর যখন আপনার আখের গোছাতে অসুবিধা হচ্ছিল তখন আপনি খুন করেন ভবতোষ বাবুকে। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ওই এই খুনগুলো করেছে? খুন যে উনি করেছেন তা আপনারা দুজনেই বুঝতে পেরেছিলেন, কিন্তু আপনারা নাটক করছিলেন সেটা লুকোনোর। প্রমাণের কথা যখন বলছেন, তাহলে এবার আসি হেমাঙ্গ ভট্টাচার্যর খুনের ঘটনায়। আপনারা হয়তো জানেন না যে হেমাঙ্গবাবুর একটা স্বভাব ছিল। তিনি লেখালেখি করতে মাঝে মাঝে পিনের পেছনের দিকটা মুখে দিতেন, আর সেই সুযোগটাই কাজে লাগান অমলেশবাবু। আমি এই বাড়ির খাজাঞ্চি মশাইয়ের থেকে জানতে পারি যে যেদিন খুন হন হেমাঙ্গবাবু, তার ঠিক আগের দিন রাতে অমলেশবাবু এখানে এসেছিলেন, এবং তারপরের দিন অদ্ভুতভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে তার। কিন্তু সব থেকে বড় কথা, ঘরের সব দিকই বন্ধ। তাহলে এটা ঘটল কিভাবে? সবাই ভাবলো এটা আত্মহত্যা, এবং শরীরে বিষও পাওয়া গেল, কিন্তু সেটা প্রবেশ করলো কি করে কেউ জানতে পারল না। এবার আসল প্রশ্ন হলো, কিভাবে এই খুনটা হলো, তাই তো? আরে আমরা তো সেটাই বুঝতে পারছি না যে কিভাবে ঘটানো হয়েছে ঘটনাটা। কি অমলেশবাবু, আপনি নিজের মুখেই বলবেন নাকি আপনার অপকর্মের গুণগান? বলবেন না নিশ্চয়ই। আমরা তাকিয়ে দেখলাম অমলেশবাবুর মুখে কোনো কথা নেই। তিনি রাগত মুখে খালি দাঁড়িয়ে রয়েছেন সেই স্থানে। আমাদের দিকে তাকিয়ে এবার ব্যোমকেশী আবার বলতে শুরু করলো, আমি এই বাড়ির লাইব্রেরির ঘরের তল্লাশি নিতে গিয়ে আবিষ্কার করি ডাস্টবিনে একটি নতুন পেনের খাপ, এবং আমি তখনই আন্দাজ করি পেনটা অমলেশবাবুই আগের দিন রাতে গিফট করেন হেমাঙ্গবাবুকে। তিনি জানতেন যে ভদ্রলোক পেনের পেছনের দিকটা মুখে দিতেন, আর সেইখানেই বিষ লাগিয়ে রাখতেন তিনি। বিষ লালার সঙ্গে মিশতেই সেটা বিকল করে দেয় হেমাঙ্গ ভট্টাচার্যের হৃদযন্ত্র, এবং মৃত্যু ঘটে ওনার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হত্যা করা হয়েছে হেমাঙ্গবাবুকে। আর ভবতোষ বাবুর মৃত্যুটা, ওটা কিভাবে ঘটল? এ তো খুব সহজ অঙ্ক, ইন্সপেক্টর তরফদার। ভবতোষবাবু বুঝতে পেরেছিলেন যে অমলেশবাবুই হত্যা করেছিলেন হেমাঙ্গ ভট্টাচার্যকে। অবশ্যই এনারা, অর্থাৎ ক্ষিতীশবাবু এবং ডাক্তারবাবু, দুজনেই সেটা বুঝতে পারেন। তবে ভবতোষবাবু অমলেশবাবুকে হুমকি দেন তিনি সবটা পুলিশকে বলে দেবেন, তাই ওনাকে আর জীবিত রাখা চলে না, ছুরি দিয়ে খুন করতে হয় ওনাকেও। কিন্তু ছুরিতে তো কোনো প্রমাণই পাওয়া যায়নি যে খুনি উনি। তবে এতটা শিওর হয়ে আপনি কি করে বলছেন ব্যোমকেশবাবু? মার্ডার স্পট কিন্তু আপনারা সবাই দেখেছেন। একজন অপরাধী যে কোনো দিন সেই বাড়িতে প্রবেশ করেনি, সে কিভাবে অতি সহজে সেই বাড়ির ছুরি কোথায় থাকে সে জেনে গেল। আর ভবতোষবাবুর বাড়ি এসে ভবতোষবাবুকে মারবেন উনি বাধা দেবেন না? উত্তরটা হলো দেবেন না, যদি সেই ব্যক্তি ওনার পূর্ব পরিচিত হন। আসলে অমলেশবাবু ওনাকে সত্যিটা সবার কাছে আনতে বারণ করেছিলেন। ভবতোষবাবু সেটা শুনতে নারাজ হলে ওনাকে খুন করেন তিনি। আর ওই লাল গাড়িটা করেই যে খুন করতে গিয়েছিলেন তার প্রমাণ আমরা পেয়েছি। বাড়ির বাইরে কাদায় টায়ারের ছাপ এবং ওনার গাড়ির ছাপ যে এক তার বলে দিতে হয় না। সুতরাং দুটি খুনের সমাধান এখানে হয়ে গেল। এটাই হলো ওনার অপরাধ। এরই মধ্যে হালকা কান্না ভেজা কণ্ঠে অলকানন্দা দেবী বলে উঠলেন,
সব ঠিক আছে ব্যোমকেশ বাবু, কিন্তু বাবা জখের ধনের মতো কি আগলে রাখছিলেন ওই লোহার সিন্ধুকে, যেটা বের হয়ে আসলে সমস্যা হতো, ওটা কি আমরা জানতে পারি? ব্যাপারটার গোপনীয়তা গোপন থাকলেই আমি খুশি হব। আমি বিশ্বাস করি এই ঘরের 3 জন মানুষ এই সত্যিটা জানে। এখন আপনাদের সকলেরই তা জানা প্রয়োজন। আমি এই ব্যাপারে একটু পড়াশোনা করেই আন্দাজ করতে পেরেছিলাম ব্যাপারটা। আসলে হেমাঙ্গ ভট্টাচার্যের ডায়েরি পড়ে এবং ন্যাশনাল লাইব্রেরিতে খবর নিয়ে জানতে পারি অতীতের 20 বছর আগের একটি ঘটনা, যেটা হলো আজ থেকে 20 বছর আগে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরব হন এক বিপ্লবী দল, এবং সেই দলের সদস্য সংখ্যা ছিল মোট মিলিয়ে 17 জন, এবং সেই বিপ্লবী দলের নামই ছিল অগ্নিবীজ। তবে সেই 20 বছর আগেই ঘটে এক কুৎসিত ঘটনা, যেখানে ব্রিটিশ পুলিশ সুপার আক্রমণ করেন সেই বিপ্লবীদের, আর সেই বিপ্লবী দলের খোঁজ দেন সেই দলেরই কিছু বিশ্বাসঘাতক সদস্যরা। তাদের ব্রিটিশ পুলিশ কিছু বড় অঙ্কের টাকা এবং চাকরি পাইয়ে দেবেন বলেন তার বিনিময়। আর সেই 5 জন আর কেউ নন, তারা হলো হেমাঙ্গ ভট্টাচার্য, ডক্টর সুকোমল বাবু, কীতিশবাবু, ভবতোষবাবু এবং এই অমলেশবাবু। দলের বিশ্বাসঘাতকতায় এবং ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হন মোট মিলিয়ে 12 জন নিরপরাধ বিপ্লবী, এবং প্রাণে বেঁচে যান এই 5 জন, এবং সমাজের উঁচু স্তরের চাকরি এবং টাকাও পান তারা। এইভাবে তারা এত বছর একটি অন্ধকার অধ্যায়কে লুকিয়ে রেখেছিল এই সিন্ধুকের আড়ালে। সেই সিন্ধুকের আড়ালে ব্রিটিশ পুলিশের তাদেরকে পাঠানো সেই চিঠিটি ছিল, যা গোপনে রাখা হয়েছিল। কিন্তু উনি বাবাকে মারলেন কেন? ওনারা তো একসাথেই এই ব্যাপারটা গোপন রেখেছিলেন। না অলোকানন্দা দেবী, আপনি হয়তো জানেন না, আপনার বাবা এই অপরাধের দায় আর নিতে পারছিলেন না, তাই তিনি নিজেই এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে ওনার চাকরি ছেড়ে দেন। কিন্তু অপরাধ বোধ ওনাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল, তাই তিনি ঠিক করেন এই অপরাধের কথা তিনি পুলিশকে জানাবেন এবং জেলে গিয়ে এই অপরাধের প্রায়শ্চিত্ত করবেন। কথাটা যখন তিনি প্রথমবার অমলেশবাবুকে শুধু বলেন, সেই দিনই অমলেশবাবু ঠিক করেন ওনাকে শেষ করতে হবে, কারণ তিনি জানতেন সত্যকে বার করার প্রবণতা যার মধ্যে একবার এসেছে সে কোনো দিন সেটা আড়াল করে নিস্তার পাবে না। তাই তিনি হত্যা করেন হেমাঙ্গবাবুকে এবং তারপর ভবতোষবাবুকে। আর কীতিশবাবু এবং ডাক্তারবাবু মুখে কুঁড়ু পেটে থাকার জন্য তাদের কোনো ক্ষতি হয়নি। সুতরাং হেমাঙ্গ ভট্টাচার্য এবং ভবতোষবাবুর এইভাবেই তাদের অতীতের সাজার দরুন খুন হয়ে মারা গেলেন। আর এই 3 জনই সমানভাবে এই অপরাধের সঙ্গে যুক্ত। এখন কি করণীয় ব্যোমকেশবাবু? অমলেশবাবুকে তো শাস্তি দেওয়া সম্ভব, কিন্তু ওদের দেখুন, ওই যে লোহার সিন্দুকটা ওখানে রাখা রয়েছে, সেখানে 20 বছর আগের হওয়া একটি পাপের ঘটনার হদিশ আছে। সুতরাং আপনার সেটা প্রমাণ করতে কোনো অসুবিধাই হবে না। ধন্যবাদ মিস্টার বক্সি, আপনার জন্যই এই এত বড় অপরাধের পর্দা ফাঁস হলো আজ। আপনার বুদ্ধির জবাব নেই। আমি পুলিশের বড় কর্তাকে বলে আপনার জন্য উপযুক্ত সাম্মানিকের এবং পুরস্কারের বন্দোবস্ত করব। ধন্যবাদ, আজ তাহলে উঠি, কেমন? ইন্সপেক্টর, আপনাকে আমি আগেও বলেছি, পাপ কখনো চাপা থাকে না, আর সত্য কখনো আড়াল হয় না। যত বছরই হয়ে যাক না কেন, সেটা এক না একদিন সামনে তো আসবে। অপরাধ এবং মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, সত্যর কাছে তারা হার মানতে বাধ্য। কি তাই তো বন্ধু? আমি ওর কথাটা শুনে খালি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। এবার আমি লক্ষ্য করলাম ব্যোমকেশ নিজের রাজকীয় কায়দায় তার হাতের লাইটারটা বের করে আনলো এবং মুখে তখন তার অবস্থান করছে একটি সিগারেট। সেটা সে জ্বালিয়ে একটা শোক টান দিল, তারপর সেই ধোঁয়াটা ছেড়ে দিল ওপরের দিকে। সেই ধোঁয়ার বলয়টা একটু একটু করে বিলীন হয়ে গেল এই ঘরের বাতাসে। আপনি শুনছিলেন থ্রিল কোয়েস্ট। আজকের গল্পটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অজানা সত্যের খোঁজে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।